করবো। তুহিন ভাই, আমরা নির্দিষ্ট টাইমে শুরু করি, কারণ হচ্ছে যে আজকে যদি আমরা 5 মিনিট দেরি করে শুরু করি, ওরা ভাববে যে প্রতিদিনই আমরা 5 মিনিট দেরি করে শুরু করব। তো আমার মনে হয় আমরা যদি নির্দিষ্ট টাইমে শুরু করি, তাহলে পরবর্তী দিন ওরা দেরি করবে না। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে সবার সাথে আমি একটু টুকটাক গল্প করতে থাকি। জি 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 জি, একটু অন টাইমে শুরু কর। স্যার আপনি একটু রেকর্ডটা অন করে দেন স্যার, প্লিজ। শিওর, ডেফিনেটলি, হোল্ড অন। ওকে, থ্যাংক ইউ। ডান। ওকে, কি অবস্থা আপনাদের সবার? এই তো ভাই ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আছি। একটু টায়ার্ড, ক্লান্ত, কজ একটু কয়েকদিন জার্নি করা হয়েছে খুব বেশি, তো এর জন্য একটু টায়ার্ড, বাট আলহামদুলিল্লাহ ভালো। পড়াশোনা কেমন চলতেছে আপনাদের, সেটা বলেন। এই তো ভাই ভালো চলছে আপনাদের আশীর্বাদে। চলতে চলতে আপনাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে নাকি? না, ধারে কাছে আছে পড়াশোনা কোনটা? ধারে কাছে আছে। যাক আলহামদুলিল্লাহ, ধারে কাছে থাকলে বেটার। সো মার্কেটিং যে পড়তেছেন, কি কি প্রবলেম ফেস করতেছেন বলেন দেখি, একটু শুনি। 2টা লেকচার অলরেডি হয়ে গেছে, একটা আবি নিছে, আরেকটা কে নিছিল ওইটা? ও বাবু, তুমি নিছিলা? কি কথা বলে? একটা লেকচার কে নিছিল মার্কেটিং এ? হ্যালো, স্যার নাম ভুলে গেছি ওনার। নাম ভুলে ও গেছেন? সরি আচ্ছা সরি, নোমান ভাই। নোমান ভাই নিয়েছিল। ভাই, ওকে। সো কি অবস্থা, 2টা লেকচার অলরেডি করেছেন, সো মার্কেটিং এর ক্ষেত্রে কি আসল বিষয়, কেমন এক্সপিরিয়েন্স, কি প্রবলেম ফেস করতেছেন একটু বলেন তো শুনি, যে মার্কেটিং এ কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা। ওকে দূরা, একটু কথাবার্তা দিইনি, এরকম মুখের মধ্যে তালা মারা রাখলে হবে? হ্যাঁ, জি ভাই, মানে কয়েকটা অধ্যায়ে সমস্যা আছে ভাই। খুব বুঝি নেই কথাটা। বলছি ভাই, মানে কয়েকটা অধ্যায়ে সমস্যা আছে। অধ্যায় বলতে? বলতে ভাই আচ্ছা মানে আচ্ছা, এই টোটাল ক্ষেত্রে আমি বইয়ের আর কি ভাই। এই ক্ষেত্রে মানে হুট করে আপনার অধ্যায় থেকে একটা জিনিস মানে মাথায় আসলো। রাজন ভাই যদিও আছেন, আমার একটু মাইরেন টাইরেন না, বুঝছেন? আর পোলা পয়েন্টের ভালো, এর জন্য বলতেছি, আমার আবার পিটায়েন না সামনে পাইলে। সেটা হচ্ছে আপনারা মানে এই যে অ্যাডমিশনের জন্য কি পড়তেছেন, অবশ্যই আমি তো ক্লাস নিচ্ছি,
কিন্তু ক্লাস নেওয়ার পর আপনি যে বাসায় পড়বেন কিছু না কিছু দেখে তো আপনার পড়া দরকার। তো আপনি বাসায় কি দেখে পড়তেছেন? কোনো বই, কোনো শীট, কোনো কি কি দেখে পড়তেছেন আপনারা? ভাই ইউসিসির এক সেট বই কিনছিলাম, তো ওই জায়গায় একটা আছে রেসপেক্ট, ওই বইটা পড়তেছি। ওকে, আর অন্যরা? আমি জয়কলের মার্কেটিং করতেছি ভাইয়া। জয়কলের মার্কেটিং, ওকে, কোনো প্রবলেম নাই। তারপর আর বাকিরা? জি ভাই, আমি প্যারাগনের বই পড়তেছিলাম। প্যারাগনের জন্য কোনটা ভাই আমি পড়েন? জয়কলি of ইউসিসি marketing। দুইটার রাইটারই সেম, এই নাম অন্য টন্য দেওয়া থাকে কিন্তু কাজ হচ্ছে মূলত এই মানে কারা করে এটা আমরা খুব ভালো করে জানি। তো হচ্ছে রাইটার সেম, এই নাম জাস্ট ভিন্ন দেওয়া, এগুলি তো কোনো ডিফারেন্স নেই জিনিসে। আচ্ছা, তারপর আর আর বাকিরা কোন শীট টিট কি পড়তেছেন? যেমন ধরেন ব্যাকবোনের নিজস্ব কোনো কিছু শীট ছিল, এই শীটগুলি কি আপনাকে দেওয়া হয়েছে বা কি আসে বিষয়? না স্যার, দেওয়া হয়নি, আমরা স্যার শীট দেইনি। আর ওনাদের স্ক্রিপ্ট আকারে দেওয়া আছে, ওইখান থেকে ওনাদের পড়ার জন্য বলা হয়েছে। তো আমি বারবারই বলেছি যে আপনারা সহায়ক বই ফলো করেন, সহায়ক বই ফলো করেন। আমি আসলে আমাদের শীটের উপরে অতটা গুরুত্ব দিছি এমনটাও না। আমি বলছি যে আমাদের শীটের পাশাপাশি আপনাদের সহায়ক বই আছে, পাঠ্য বই আছে, ওগুলো একটু শীট কি ধরেন। দেওয়া হয়েছিল? মানে ব্যাকবোনের শীটগুলি কি দেওয়া হয়েছিল তাদের? না না না, ওইগুলো হচ্ছে যে আপনাদের যে ভিডিওগুলো রেডি করা আছে, ভিডিওর পাশে স্ক্রিপ্ট আকারে আছে, ঠিক আছে? ওকে ওকে ওকে। আচ্ছা, ইন দ্যাট কেস হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে ব্যাকবোনের যে লেকচার গুলি আছে, এখানে লেকচার গুলি মানে হচ্ছে মূলত প্রয়োজনীয়, খুব ভালো উপকার হবে আপনাদের এইচএসসি লেভেলের জন্য, ট্রুলি স্পিকিং। বাট অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা তো হচ্ছে মূলত হচ্ছে এমসিকিউ আকারে হচ্ছে মূলত পড়াচ্ছি, ওইখান থেকে আমরা রিটেন পড়াচ্ছি। তো এর জন্য আসলে মূলত সব পড়লে একটু ঝামেলা হচ্ছে। তো আমরা হচ্ছে মার্কেটিং এ কিন্তু সব পড়বো না, বাছা বাছা কিছু টপিক পড়বো। যেমন হচ্ছে যে ভিডিওগুলি দেওয়া ছিল, তো ওই ভিডিওর মধ্যে কিছু টপিক ছিল যেগুলি হচ্ছে আপনাদের ভার্সিটির জন্য প্রয়োজনীয় না, আবার কিছু টপিক ছিল যেগুলি ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট কিন্তু এখানে দেওয়া নেই। সে ফর এক্সাম্পল আমরা হচ্ছে আজকে ধরেন প্রাইসিং এর অ্যাপ্রোচ নিয়ে কথা বলবো, বাট প্রাইসিং এর অ্যাপ্রোচের সাথে স্ট্র্যাটেজিও খুব ইম্পর্টেন্ট, বাট আনফরচুনেটলি ওই শিটগুলিতে স্ট্র্যাটেজি নিয়ে কোনো কিছু বলা নেই। তো আমার লেকচার শিটের গুলি থেকে তাদের যেরকম ভাবে সাজানো ছিল, তো আমরা আজকে মূলত হচ্ছে অ্যাপ্রোচ নিয়ে কথা বলবো। পরবর্তীতে একটা স্লাইডে আমি এক্সট্রা ভাবে যে যে টপিকগুলি বাদ পড়েছে কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের জন্য, সেগুলো আমি পরবর্তীতে একটা সময় অ্যাড করে দিব, যাতে হচ্ছে আপনাদের যা যা দরকার সেটা পড়তে পারেন। আর এক্সট্রার জন্য যেটা যদি বই পড়েন ডেফিনেটলি কোয়াইট এনাফ, বই পড়লে পড়তে পারেন। বাট বইয়ের ক্ষেত্রে ব্যাপারটা হয় কি, যে বইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সবকিছু মিলেই দেওয়া থাকে। কজ আমি নিজেও হচ্ছে বুকস এর সাথে রিলেটেড, জয়কলির সাথে কাজ করেছি বা ইউসিসির সাথেও কাজ করেছি। তো আমি খুব ভালো জানি যে তারা যখন একটা বই মার্কেটে পাবলিশ করে তাদের কনসেপ্টটা বা আইডিয়াটা কি থাকে। যদি এটা বিজনেসের ইন্টারনাল ব্যাপার, তবু হচ্ছে আমি আপনাদের ভালোর জন্য জিনিসটা বলে দিচ্ছি, যে তাদের ধারণা থাকে বা একটা আইডিয়া থাকে, বই যত বেশি সম্ভব মোটা করো, কারণ বই যত মোটা করবে প্রাইসটা তত বেশি চার্জ করতে পারবে। ঠিক আছে, এর জন্য অনেক কিছু সেখানে ইনক্লুড করে দেয়। এটা শুধুমাত্র মানে সব বিজনেসের একটা কমন রুলস। তো এখন আপনাদের জন্য তো আবার সেটা ভালো না, এটা বিজনেসের জন্য ভালো, বাট আপনাদের জন্য তো ভালো না। তো আপনাদের ভালোর জন্য বলছি যে আপনারা শর্টকাট পড়েন, মানে যেইটুকু দরকার ততটুকুই হচ্ছে পড়েন। এর জন্য মূলত বলছি যে যদি একটা এক্সট্রা সাজেশন নিয়ে নিতে পারেন, যেটা হচ্ছে আমি অলরেডি রাজন ভাইকে বলেও দিয়েছি, উনি আপনাদের সাথে কমিউনিকেট করে দিবে। যে যদি ওই সাজেশন পড়েন তাহলে যারা নতুন বই কিনেন নাই, এটা হচ্ছে মূলত যারা বই কিনে নাই তাদের জন্য, তারা শুধুমাত্র এই সাজেশনটুকু নিয়েই পড়তে হয়। এখন বাকি যারা আছেন তারা হতে পারে আমরা তো সাজেস্ট বই কিনে ফেলছি তাহলে তো বিপদে পড়ে গেলাম না, না বিপদে পড়ে না, আপনার বই পড়তে থাকে। কিন্তু একটা সার্টেন সময় শেষে বা পরীক্ষার আগে যে কিন্তু ফুল তুহিন সব ভাই, পড়া কিন্তু আপনার পক্ষে সম্ভব হ্যাঁ না। হ্যাঁ তুহিন ভাই, আমরা তাহলে শুরু করি। আর হচ্ছে যে ক্লাস শেষে ওদের যত প্রবলেম আছে বা কথাবার্তা আছে, আপনার কাছে যত পার্সোনাল বা সবাই যে প্রশ্ন টশ্ন আছে, ওগুলো আমরা পরবর্তীতে করব, ঠিক আছে? আমরা হ্যাঁ হ্যাঁ করবো করবো, ওকে, থ্যাংক ইউ ডেফিনেটলি স্যার, করবো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমি হচ্ছে জাস্ট হচ্ছে আমি ফিনিশিংটা দিয়ে তারপর হচ্ছে এই করতেছি। তো যেটা বলতেছিলাম যে আপনাদের যে বই আছে ডেফিনেটলি সেই বইগুলি পড়েন, পড়ার পরে একদম শেষ পর্যায়ে যে তখন আপনাদের রিভাইজের ক্ষেত্রে আপনাদের কখনো সেই সাজেশন বা হচ্ছে প্র্যাকটিসের দরকার, তখন যে হচ্ছে আপনি পড়তে পারেন। তো আপাতত যেহেতু কিনে ফেলছেন, তো এইটা থেকেই প্র্যাকটিসটা করেন এবং এডিশনাল সেই হেল্পগুলি নেন, ঠিক আছে? ওকে, তো হচ্ছে আই গেস হচ্ছে এতক্ষণের মধ্যে সবাই জয়েন করে ফেলছেন। তো এখন হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে নিচ্ছি। সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? সবাই কি জি স্ক্রিনটা ভাই, দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাইয়া স্যার, দেখা ক্লিয়ার যাচ্ছে আছে। স্যার।
ওকে, ঠিক আছে। সো আমরা এই টপিকগুলি আজকের এই লেকচারে আমরা যে জিনিসগুলি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পণ্য, পণ্যের স্তর, শ্রেণী বিভাগ, পণ্য উন্নয়ন প্রক্রিয়া, জীবন চক্র, ব্র্যান্ডিং, তারপর হচ্ছে পণ্য মূল্য নির্ধারণ, বন্টন প্রণালী এবং বিবেচ্য বিষয়, সামথিং লাইক দ্যাট। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই ইউনিট থেকে প্রত্যেকটা ইউনিট পড়বো। তো ইউনিটের ক্ষেত্রে আপনারা লাস্ট ক্লাসে বলেছিলেন যে হচ্ছে যা একটু কোশ্চেন গুলি প্র্যাকটিস করালে বেটার হয়। তো আমরা প্রত্যেকটা ইউনিট শেষে আমরা কিছু কোশ্চেন গুলিও দেখবো যে এই টপিক থেকে কি কি ভাবে কোশ্চেন আসতে পারে। তো আমার প্রত্যেকটা টপিকের যখন নতুন কিসে যাচ্ছি দেখেন এই যে কোনায় লেখা আছে চ্যাপ্টার 1 ইউনিট 1। তো যখনই হচ্ছে আমরা নতুন কোনো চ্যাপ্টারে যাচ্ছি বা নতুন কোনো ইউনিটে যাচ্ছি আমার চোখে না পড়লে আপনারা মনে করে দিবেন, যাতে হচ্ছে আমি আপনাদের কিছু কোশ্চেনটা দেখায় দিতে পারি, যাতে হচ্ছে আপনি একটু সলভ করতে পারেন বা বুঝতে পারেন যে কোশ্চেনটা কিভাবে আসবে। ঠিক আছে? ওকে, সো ফার্স্ট অফ অল আসি যে এখানে দেওয়া আছে। আমরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে পণ্য। পণ্য কাকে বলে? পণ্য কাকে বলে আই গেস এটা খুব ভালো করে জানে, যে আমরা যেই জিনিসটা আগে থেকে দেখতে পারি, ধরতে পারি, ছুঁতে পারি, সেটা হচ্ছে আমাদের পণ্য। এবং এই পণ্যকে কয়েকটা স্তরে বা লেয়ারে ভাগ করছে। লেয়ারে ভাগ করছে কে? ভাগ করছে হচ্ছে ফিলিপ কটলার। এখন আপনাদের মধ্য থেকে একজন বলেন ফিলিপ কটলার কে? বিপণনের জনক, মার্কেটিং এর জনক। এই হেতি কি বাচ্চা আছে না মরে গেছে? বেঁচে আছে। বাচ্চা আছে, শিওর তো? জি জি। Okay, good. So he is the living legend of marketing, ফিলিপ কটলার। বাট তার যে গুরু উনি হচ্ছেন আরো হচ্ছে ওনার এক্সাক্ট নামটা আমার মনে নেই। সো বর্তমানে আমরা ফিলিপ কটলারকে হচ্ছে মার্কেটিং এর জনক হিসেবে জেনে থাকি আমাদের সাউথ এশিয়াতে। সাউথ এশিয়াতে বলার কারণ হচ্ছে এরকম যখন কানাডা বা ওয়েস্টার্ন কান্ট্রিতে যাবেন অনেক কান্ট্রি আছে যেখানে ফিলিপ কটলার নামই শোনে নাই, চিনিই না ফিলিপ কটলারে। ওকে, সো আমাদের ওয়েস্টার্ন কান্ট্রির জন্য বা আমাদের এটা ধারণা হয়ে গেছে যে ফিলিপ কটলার হচ্ছে কি মার্কেটিং এর জনক। তো এই ফিলিপ কটলার বলেছে যে আমরা যখন একটা প্রোডাক্টকে কিনি বা একটা প্রোডাক্ট যে আছে সেই প্রোডাক্টটাকে তিনটা লেয়ারে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি মৌলিক ক্রেতা ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে প্রকৃত পণ্য, তৃতীয়টা হচ্ছে বর্ধিত পণ্য। সো ফার্স্ট অফ অল হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু জিনিসটা কি? মৌলিক ক্রেতা ভ্যালু হচ্ছে আপনি একটা প্রোডাক্ট থেকে কোর যে বেনিফিটটা পান, একদম কোর যে বেনিফিটটা পান সেটা হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু। আর প্রকৃত পণ্যটা হচ্ছে ভিজিবল, অর্থাৎ আপনি দেখতে পারেন। যেমন ধরেন এখানে ছবি দিয়ে দিছি, গাড়ির ছবি দিয়ে দিছি, তো এই গাড়িটা কি আমার ভিজিবল, তো এইটা হচ্ছে কি আমার প্রকৃত পণ্য। তাহলে এই গাড়ি থেকে আমি মূলত কি সুবিধা পাই? আমি মূলত যাতায়াত সুবিধা পাই। তো ওই যে যাতায়াত সুবিধাটা যে পাচ্ছি সেই যাতায়াত সুবিধাটা হচ্ছে আমাদের মৌলিক ক্রেতা বলো। যাতায়াত সুবিধাটা হচ্ছে আমাদের মৌলিক ক্রেতা বলো। গাড়িটা আমি দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে আমার প্রকৃত পণ্য। বর্ধিত পণ্য হচ্ছে মূলত এই যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের সাথে এক্সট্রা কিছু অফার করা। সে ফর এক্সাম্পল আপনি গাড়ি কিনছেন কিন্তু তার সাথে আমি 5 বছরের একটা ইন্স্যুরেন্স পলিসি আপনাকে ফ্রিতে দিয়ে দিচ্ছি। তো সেটা হচ্ছে কি আপনার জন্য একটা বর্ধিত পণ্য। সো সে ফর এক্সাম্পল আমরা যখন ফ্যান কিনি, সো ফ্যান যে আছে এই ফ্যানটা কি প্রকৃত পণ্য না মৌলিক ক্রেতা ভ্যালু বলেন তো? ফ্যান ফ্যান আপনি যদি একটা ফ্যান কিনেন, ফ্যানটা কি প্রকৃত পণ্য না মৌলিক ক্রেতা ভ্যালু, কোনটা? প্রকৃত পণ্য। ফ্যানটা হচ্ছে আমার প্রকৃত পণ্য, কজ এটা আমরা ভিজিবল দেখতে পাচ্ছি। তাহলে এই যে ফ্যান যে কিনতেছি তাহলে এইটার মৌলিক ক্রেতা ভ্যালু কি হবে? ফ্যানের মৌলিক ক্রেতা ভ্যালু কি হবে? বাতাস। বাতাস। মূলত আমরা ফ্যান থেকে বাতাস নিতেছি, তো বাতাসটা হচ্ছে কি আমার মৌলিক ক্রেতা ভ্যালু আর ফ্যানটা হচ্ছে আমার প্রকৃত পণ্য। তো এইটা ছিল হচ্ছে কি প্রোডাক্টের তিনটা স্তর। তো এখন আমরা হচ্ছে এই যে প্রোডাক্ট যে আছে এই প্রোডাক্টের শ্রেণী বিভাগ সম্পর্কে জানবো। তো প্রোডাক্টটাকে মূলত দুইটা অ্যাঙ্গেল থেকে প্রথমে ভাগ করছে, একটা হচ্ছে স্থায়িত্বের ভিত্তিতে আরেকটা হচ্ছে কি ব্যবহারের ভিত্তিতে। স্থায়িত্বের ভিত্তিতে যেমন ধরেন প্রথমে আছে স্থায়ী পণ্য। স্থায়ী পণ্যটাই হচ্ছে মূলত যে এটা লাইফ সাইকেলটা দীর্ঘকালীন থাকে, অর্থাৎ লং টাইম হচ্ছে এইটার প্রোডাক্টটা থাকবে। যেমন ধরেন এখানে দিচ্ছি স্মার্টফোন। তো আমরা যে স্মার্টফোন গুলি কিনি বা গ্যাজেট গুলি কিনি এগুলি কিন্তু লম্বা সময়ের জন্য থাকে, এর জন্য এগুলি হচ্ছে স্থায়ী পণ্য। অস্থায়ী পণ্য কি আপনি ডেইলি কিনেন, ডেইলি সেটা ইউজ করে ফেলবেন বা শেষ করে ফেলবেন, সেটা হচ্ছে কি অস্থায়ী পণ্য। আর সেবা পণ্য, সেবা তো কাকে বলে আগে জানেন, সেবা জানেন না? সেবার 4টা বৈশিষ্ট্য আছে। বাই বাই, এর কি নাম রে তোদের? বিএই। ভাই রে ভাই কে তুমি? বিএই, আপনার স্ক্রিনে অপশন দিচ্ছি, একটু আনমিউট করে আমাদের সাথে একটু কথা বলেন। নাই, ঘুমাচ্ছে। আচ্ছা, খায়রুল ইসলাম আছেন? খায়রুল আপনার স্ক্রিনে অপশন গিয়েছে। জি জি আসছি। আচ্ছা খায়রুল, আপনি কি বলতে পারবেন সেবার 4টা বৈশিষ্ট্য কি কি বা সেবা কাকে বলে? না
আপনাদের কি এটা পড়ানো হয়েছিল? সেবা কাকে বলে এটা কি এখন স্যার পর্যন্ত আমি বলি, পড়ানো হয়েছে? ইয়েস ইয়েস প্লিজ। সেবা হচ্ছে গিয়ে যে অর্থের বিনিময়ে যে অর্থের বিনিময়ে যে ইয়াটা উপযুক্ত এই সেবার চারটা বৈশিষ্ট্য আছে, সেবার চারটা সেবা বৈশিষ্ট্য আছে। ওই চারটা আমি বৈশিষ্ট্য একটু বলেন। সেবার চারটা বৈশিষ্ট্য মানে ইয়ে, যে সেবা দাতা থেকে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন মানে যে সেবা দান করে অবিচ্ছিন্ন তার, বিনিময়। যে অবিচ্ছিন্ন, হ্যাঁ। যে সেবা দান করে তার থেকে এটা তো বিচ্ছিন্ন করা যাবে না। এটা ইয়েস, অদৃশ্য, ওকে। অদৃশ্য, গুড, অদৃশ্য। অস্পর্শনীয়, অস্পর্শনীয়। অস্পর্শনীয়। আরেকটা? আহ আরেকটা হচ্ছে গিয়ে দুইটা এটা বলছেন, এটা অস্পর্শনীয় দেখা যাবে না, এই দুইটা সেম। ও আচ্ছা, এটা কইয়া ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, অর্থাৎ সঞ্চয় করে রাখা রাখা যাবে না, যায় না, ঠিক হ্যাঁ। আছে। হ্যাঁ, সেবাটা হচ্ছে মূলত আপনি চোখে দেখতে পারবেন না, ধরতে পারবেন না, কোনো কিছু না। যে উৎপাদনকারী আছে তার থেকে আপনি আলাদা করতে পারবেন না, আপনি সঞ্চয় করে জিনিসটা রাখতে পারবেন না যে ভবিষ্যতে আপনি ইউজ করতে পারবেন। সেগুলো হচ্ছে কি মূলত সেবা। তো সেবা পণ্য গেল। এরপর হচ্ছে ব্যবহারের ভিত্তিতে। ব্যবহারের ভিত্তিতে পণ্যটাকে মূলত দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ভোগ্য পণ্য আর একটা হচ্ছে শিল্প পণ্য। এখন ভোগ্য পণ্য কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কাস্টমার এন্ড কনজিউমার, এটা কি আপনাদের আস্ক করা হয়েছিল বা বলানো হয়েছিল যে কাস্টমার এবং কনজিউমারের মধ্যে পার্থক্য কি? ভোগ্যপণ্য যেটা কোন রকম প্রক্রিয়াজাতকরণ জি ছাড়াই জি ব্যবহার করা যায়, আর শিল্পপণ্য বুঝি নাই জি, ভোগ্যপণ্য ভাই, কি বলতেছেন? ক্রেতা এবং কোন ভোক্তার রকম মধ্যে পার্থক্য তো বোঝানো হয়েছিল। বোঝানো ছিল, বলতে পারবেন কালাই দেব না যে ক্রেতা এবং ভোক্তার মধ্যে পার্থক্য কি? ভোক্তা ভাইয়া মানে কোন রকম প্রক্রিয়াজাতকরণ ছাড়াই যেটা ব্যবহার করা যায়, যেমন কম্পিউটার। আর হুম। শিল্পপণ্য মানে তার সাথে অনেক প্রক্রিয়াজাত নো 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 নো। ভাই আচ্ছা, আমি সর্ট বলি, অফ ভাই ইয়েস, আমি হ্যাঁ, পণ্য বলি। ক্ষেত্রে, হ্যাঁ। আবার আমি ক্রেতা এবং বিক্রেতা জানতে চাইছি, নট ভোগ্য পণ্য শিল্প পণ্য, ক্রেতা বিক্রেতা জানতে চাইছি। মানে ইয়েস আবার ভাই। একটু প্রশ্নটা বলবেন স্যার? ক্রেতা এবং ক্রেতা এবং হচ্ছে ভোক্তা, অর্থাৎ কাস্টমার এবং কনজিউমার, এই দুইটার মধ্যে পার্থক্য। পার্থক্য হচ্ছে গিয়ে ক্রেতা, ক্রেতা হচ্ছে যে পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাকে ক্রেতা বলে। আর খালি পুনরায় মানে মানে বিক্রয়ের উদ্দেশ্যে কি কিনে? না, পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে মানে মানে পণ্যটা বিক্রেতা থেকে কিনে যে আবার পুনরায় প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আবার পুনরায় বিক্রয় উদ্দেশ্যে পণ্যটা কিনে সে মানে আচ্ছা আচ্ছা, ক্রেতা। ওকে ওকে, আর ঠিক আছে, ভোক্তা। বুঝতে পারছি। ওকে, সো মোটামুটি একটু কনসেপ্টটা হয়তো বা ক্লিয়ার আছেন বা গুছায় বলতে পারতেছেন না, ঠিক আছে। তো ক্রেতা ভোক্তার মধ্যে ব্যাপারটা হচ্ছে, সে ফর এক্সাম্পল আপনি আপনার গার্লফ্রেন্ডের জন্য হচ্ছে কোনো হচ্ছে মোবাইল ফোন কিনে দিলেন আপনার পছন্দের মানুষের জন্য, তো আপনি কিনছেন, আপনি হচ্ছেন কি ক্রেতা। আর এই প্রোডাক্টটা ইউজ করবে কি আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড, সে হচ্ছে আপনার ভোক্তা, ঠিক আছে। তো ক্রেতার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে সে জিনিসটা নিয়ে মানে বিজনেসও করতে পারে, অর্থাৎ পুনরায় বিক্রিও করতে পারে, অথবা পুনরায় উৎপাদনও করতে পারে। ক্রেতারা হচ্ছে কি প্রোডাক্টটা কিনে হচ্ছে পুনরায় উৎপাদন অথবা পুনরায় বিক্রয়ের জন্য, তারা হচ্ছে কি ক্রেতা। আর ভোক্তা হচ্ছে নিজে ওই প্রোডাক্টটা ইউজ করবে, ঠিক আছে। তো এখন ভোগ্যপণ্য এবং শিল্প পণ্যের ক্ষেত্রে যদি বলি, ভোগ্য পণ্যটা হচ্ছে ডিরেক্ট আপনি কনজিউম করে ফেলবেন, এটার কোনো ভ্যারিয়েশন আনা হবে না, আর কোনো ভ্যারিয়েশন আনা হবে না, সেটা হচ্ছে ভোগ্য পণ্য। শিল্প পণ্যটা হচ্ছে এটাকে আপনি ভ্যারিয়েশন আনবেন, অর্থাৎ এটার কোনো না কোনো চেঞ্জেস করে আপনি তারপর হচ্ছে একটা ফাইনাল কনজিউমার প্রোডাক্ট আপনি তৈরি করবেন। সেফর এখানে শিল্প পণ্যের ক্ষেত্রে আমি চাকা দিয়ে দিচ্ছি, তো চাকাটা তো আপনি ডিরেক্ট কনজিউম করবেন না। চাকাটা কিভাবে কনজিউম করবেন? চাকাটা একটা গাড়ির ভিতরে গেলে পরবর্তীতে আপনি ওই গাড়িটা হচ্ছে পুরোপুরি ইউজ করবেন, ঠিক আছে। তখন সেটা হয়ে যাবে কি একটা শিল্প পণ্য, ঠিক আছে। তো পুনরায় উৎপাদন বা পুনরায় বিক্রি করার জন্য যে প্রোডাক্টগুলি হয় সেগুলি হচ্ছে মূলত শিল্প পণ্য। আচ্ছা, তো এখন হচ্ছে এই যে ভোগ্য পণ্য এবং শিল্প পণ্য, এইগুলিকেও আবার হচ্ছে কয়েক ভাগে ভাগ করছে, এবং এই ভাগগুলি খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং ভোগ্য পণ্য শিল্প পণ্য এই দুইটা ভাগের থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে হচ্ছে ভোগ্য পণ্য নিয়ে। তো শিল্প পণ্যের শ্রেণী বিভাগের চেয়েও সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন দিবেন ভোগ্য পণ্যে, যে ভোগ্য পণ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে। ইভেন এই যে মানে সুবিধাজনক, অর্থাৎ কনভিনিয়েন্ট গুড, শপিং গুডস, তারপর হচ্ছে স্ট্যাপল গুডস, এগুলির অনেক ইংরেজি নাম আছে, ঠিক আছে। এই ইংরেজি নামগুলো ইম্পর্টেন্ট, এগুলি হচ্ছে সহায়ক যে বইগুলি আছে সেই বইগুলি থেকে খুব ভালোভাবে পড়ে নেবেন যে ইংরেজি যে নামগুলি কি কি দেওয়া আছে। সো ফার্স্ট অফ অল যদি আমরা বলি, আমাদের ভোগ্য পণ্যকে মেইনলি ভাগ করা হচ্ছে চার ভাগে। একটা হচ্ছে সুবিধা, শপিং, বিশিষ্ট, অযাচিত। আপনার কোশ্চেন আসবে নিচের কোনটি সুবিধাজনক পণ্য, বা এই যে সুবিধাজনক পণ্যের উদাহরণ দেওয়া আছে এখান থেকে উদাহরণ দিয়ে বলবে নিচের কোনটি লোভনীয় পণ্য, নিচের কোনটি জরুরি পণ্য, ঠিক আছে। এরকম ভাবে কোশ্চেন আসবে দাবিতে।
সো ফার্স্ট অফ অল যদি আসি সুবিধাপূর্ণ, সুবিধাপূর্ণের মধ্যে হচ্ছে প্রধান পণ্য। সো প্রধান পণ্যটা হচ্ছে মূলত আপনি ডেইলি বেসিসে, আপনার ডেইলি রেগুলার বেসিসে যে প্রোডাক্টগুলি, তার আগে একটা জিনিস পয়েন্ট মিস করছে, সেটা হচ্ছে সুবিধাজনক পণ্যটা কি বা কনভিনিয়েন্ট গুডটা কি। কনভিনিয়েন্ট গুডটা হচ্ছে মূলত কম প্রচেষ্টায় আপনার বাসার আশেপাশে কোনো এরিয়া থেকে আপনি প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন। আপনি ইজিলি যেসব প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন সেগুলি হচ্ছে কি সুবিধা পণ্য। তো এটার মধ্যে প্রথমে আসতেছে প্রধান পণ্য। যেমন ধরুন আপনার ডেইলি বেসিসে চাল দরকার, ডাল দরকার, সেগুলো হচ্ছে কি আপনার প্রধান পণ্য। তো এই চাল ডালটা কিন্তু আপনার বাসার আশেপাশের দোকান থেকে হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, এর জন্য হচ্ছে প্রধান পণ্য। তারপর হচ্ছে কি লোভনীয় দেখলাম, দেখলে খাইতে মন চায় সর্ট অফ, যেমন মাইয়ারা আছে, মেয়েরা যারা আছে তাদের ক্ষেত্রে ফুচকা দেখতে একদম জিভে জল চলে আসে। তারপর বাচ্চাদের ক্ষেত্রে আইসক্রিম দেখে কান্নাকাটি শুরু, আমার এটা কিনা দেওয়াই লাগবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে কি আমার লোভনীয় পণ্য, যে আমার দেখলেই কিনতে হবে, আমার আগে থেকে কোনো ডিসিশন থাকে না যে আমি এই প্রোডাক্টটা কিনবো, বাট দেখার সাথে সাথে নিজের মধ্যে একটা অ্যারুজমেন্ট কাজ করে যে না আমার এই প্রোডাক্টটা দরকার, সেটা হচ্ছে কি আমার লোভনীয় পণ্য। জরুরি পণ্য হচ্ছে আপনি হুট করে কিছু ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে। ফর এক্সাম্পল, আপনি করে বৃষ্টি হয়ে গেল, আপনার ছাতার দরকার, বা আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, তো অসুস্থ হয়ে গেলে আপনার কি দরকার হবে, মেডিসিন দরকার। তো সেগুলো হচ্ছে কি আপনার সর্ট অফ জরুরি পণ্য। তারপর হচ্ছে গৃহে সরবরাহিত পণ্য। গৃহে সরবরাহিত পণ্য হচ্ছে আপনার বাসায় বাসায় বিক্রি করে। যেমন ধরেন রাস্তাঘাটে যদি খেয়াল করেন ডাকে ইলিশ মাছ, ডাকে না এরকম ভাবে, তারপর ডাকে বলেন, এরকম ভাবে ডাকে ডেকে প্রোডাক্ট বিক্রি করে না? জি ভাইয়া। ওকে, সো এই জিনিসগুলি হচ্ছে কি আপনার গৃহে সরবরাহিত পণ্য, অর্থাৎ যে প্রোডাক্টগুলি আপনার বাসায় যে যে ডেকে ডেকে আপনার প্রোডাক্টগুলি বিক্রি করতেছে সেগুলি হচ্ছে গৃহে সরবরাহিত পণ্য। তারপর হচ্ছে আমাদের শপিং পণ্য। শপিংটাই মানে হচ্ছে শপিং আপনি রিলেটিভের সাথে করেন। ভালো কথা, একটা জিনিস মনে পড়ছে, কারে ধরবো, লাভলি আছেন? লাভলি, জি ভাইয়া আছি। আচ্ছা আপনি বলেন তো, ঈদের সময় আপনি কি শপিং করতে যান না মার্কেটিং করতে যান? শপিং করতে যাই। ঈদের সময় শপিং করতে যান না মার্কেটিং করতে যান? শপিং করতে যাই। শিওর তো শপিং করতে যান আপনি? জি। ওকে, তাহলে এই নেক্সট টাইম থেকে অন্তত মার্কেটিং এর স্টুডেন্ট হিসেবে আপনারা এই ভুলটা করেন না যে ঈদের সময় আপনারা মার্কেটিং না, সর্ট অফ শপিং করতে যান। মার্কেটিং ইজ দ্য আর্ট অফ সেলিং। মার্কেটিং ইজ দ্য আর্ট অফ সেলিং। আপনি কিভাবে প্রোডাক্টটা বিক্রি করবেন সেটা হচ্ছে কি শপিং, মার্কেটিং। আর শপিংটা হচ্ছে আপনি নিজে কিনবেন। শপিংটা হচ্ছে কি আপনি নিজে কিনবেন। তো ঈদের সময় মূলত আপনি কি করতে যান, শপিং করতে যান, অর্থাৎ নিজে কিনতে যান, নট মার্কেটিং, অর্থাৎ প্রোডাক্টটাকে বিক্রি করতে যান না, ঠিক আছে। ওকে, তো শপিং এর ক্ষেত্রে জিনিসটা যে আমরা হচ্ছে কি প্রোডাক্টটা কিনতে যাই। তো শপিং এর সময় আমরা কি করি, আমরা টাইম দেই, বিভিন্ন ব্র্যান্ডের প্রতি ফোকাস রাখি, সময় নিয়ে গুছাগাছি করে তারপর আছে আমরা প্রোডাক্ট গুলি কিনি। তো সেগুলো হচ্ছে কি আমার শপিং পণ্য। তো এই যে শপিং পণ্য আছে, এই শপিং পণ্যটাকে দুই ভাগে ভাগ, একটা হচ্ছে ফ্যাশন পণ্য আর একটা হচ্ছে সেবা পণ্য। তো ফ্যাশন পণ্যটা হচ্ছে মূলত, তার বাইরের সাউন্ড হচ্ছে অনেক, ওকে সাউন্ডটা মিউট হয়েছে না, একটু কমছে না, সাউন্ডটা কি কমছে একটু? জি স্যার। জি জি। ওকে, সো যেটা বলছিলাম যে শপিং ক্ষেত্রে আমাদের হচ্ছে ফ্যাশন পণ্য। তো ফ্যাশন পণ্যটা ব্যাপারটা হচ্ছে যে ফ্যাশন কখন কোনটা ফ্যাশনেবল মনে হয়, যে আপনি শখের বশবর্তী হয়ে মানুষের থেকে নিজেকে একটু আলাদা করার জন্য যে জিনিসটা করলেন। যেমন ধরেন সবাই ঘড়ি পরে, আপনিও ঘড়ি পরেন, কিন্তু সবাই পরে 150, 200, 250 টাকা দামের ঘড়ি। আপনি যে দেখা গেল কোন স্মার্ট ওয়াচ কিনলেন বা স্যামসাং এর গ্যালাক্সির কোন ওয়াচ কিনলেন 20,000, 25,000 টাকা দিয়ে, বা হচ্ছে টাইটানের বা রোলেক্স এর ঘড়ি কিনলেন 40,000, 50,000 টাকা দিয়ে। তো সেগুলো হচ্ছে সর্ট অফ কি আপনার ফ্যাশন পণ্য। আর সেবা পণ্যটা হচ্ছে, এই সেবা পণ্যটা হচ্ছে একটা প্রোডাক্ট কেনার পর একটা লং টাইম আপনাকে সার্ভিস দিবে। তো এটা আপনি অন্যদের থেকে আলাদা করার জন্য খুব দাম দিয়ে কিনবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন ফ্রিজ, ফ্রিজ কিন্তু আমি আলাদা করার জন্য খুব দাম দিয়ে কিনি না, নরমাল দামে কিন্তু কিন্তু প্রোডাক্টটা অনেক লম্বা টাইম থাকে, এবং এই লম্বা টাইমে আমাকে প্রোডাক্টটা হচ্ছে কি আমাকে সুবিধা দিয়ে থাকে। তো সেগুলো হচ্ছে সর্ট অফ আমাদের সেবা পণ্য। এরপর আসতেছে আমাদের বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্য নামেই বলে দিচ্ছে বিশিষ্ট ব্যক্তিজন। তো বিশিষ্ট কিভাবে হবে, বিশিষ্ট হবে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে অথবা খুব নামি দামি ব্র্যান্ডস দিয়ে। যেমন মোবাইল ফোনের ক্ষেত্রে যদি কথা বলি, সিম্ফনি, তারপর হচ্ছে আইফোন, কোনটা হচ্ছে আপনার কাছে বিশিষ্ট পণ্য মনে হচ্ছে?
সিম্ফনি iPhone। আর আইফোন। কেন আইফোন বিশিষ্ট পণ্য? কজ হচ্ছে এটা খুব ভালো একটা ব্র্যান্ড আছে এবং হচ্ছে এইখানে লেটেস্ট কিছু টেকনোলজিস আছে, এর জন্য ওই জিনিসগুলোকে আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের বিশিষ্ট পণ্য। তারপর হচ্ছে অযাচিত পণ্য। অযাচিত পণ্য হচ্ছে কি, এই প্রোডাক্টটা সম্বন্ধে আমরা জানি না, এই প্রোডাক্টটা সম্বন্ধে আমরা জানি না, সেগুলো হচ্ছে অযাচিত। তো এই অযাচিত পণ্যটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নতুন অযাচিত পণ্য, আর একটা হচ্ছে নিয়মিত অযাচিত পণ্য। তো নতুন অযাচিত পণ্য হচ্ছে যে প্রোডাক্টটা একদমই নিউ, মার্কেটে আগে থেকে নেই। যেমন আপনারা হলোলেন্স সম্বন্ধে কি জানেন? হলোলেন্স, কেউ কি হলোলেন্স সম্বন্ধে জানেন? জি না। তারপর হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট। গুগল অ্যাসিস্ট্যান্ট সম্বন্ধে জানেন না? নাম শুনছিলাম কিন্তু ব্যবহার জানি না। হাই রে আল্লাহ রে। আচ্ছা, আমার স্মার্টফোনটা দেখতেছেন? জি জি। হেই গুগল, প্লে এ সং অন ইউটিউব। ওয়াও। হেই গুগল, হেই গুগল, টেক এ সেলফি। কল চলে আসছে, সরি। হেই গুগল, টেক এ সেলফি। দেখছেন ক্যামেরা চলে আসছে। হেই গুগল, মেক এ কল টু রানা। আমাকে রানা নামে যত কন্টাক্ট দেওয়া আছে সেগুলি দেখেছে। হেই গুগল, সিলেক্ট দ্য ফার্স্ট ওয়ান। হেই গুগল, সিলেক্ট রানা স্যার। নেটওয়ার্ক ইস্যু দেখতেছে, দিলে সাথে সাথে সে কল দিয়ে দিই। তো এইটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট, আপনাদের ফোনে আছে কিন্তু আপনার মার্কেটে জানেন না। তো এইটা হচ্ছে কি নিয়মিত অযাচিত পণ্য। এই যে গুগল অ্যাসিস্ট্যান্ট যে দেখালাম, এটা হচ্ছে সর্ট অফ আপনার নিয়মিত অযাচিত পণ্য, অর্থাৎ প্রোডাক্টটা মার্কেটে আগে থেকে অ্যাভেলেবল আছে বাট আপনি কি সেটা জানেন না। যেমন ডিকশনারি, তারপর হচ্ছে কি বীমা, প্রোডাক্টগুলি মার্কেটে আছে বাট সেগুলি আপনার জানেন না বা কিনতে চান না, সেগুলো হচ্ছে কি আপনার নিয়মিত অযাচিত পণ্য। তারপর হচ্ছে নতুন পণ্য। নতুন অযাচিত পণ্য হচ্ছে একদমই মার্কেটে নিউ, একদমই মার্কেটে নিউ। যেমন আমি উদাহরণ দিয়েছি গুগল হলোলেন্স। সে ফর এক্সাম্পল গুগল হলোলেন্স হচ্ছে, যেমন যে স্মার্টফোনটা ইউজ করি না, তারা এই কনসেপ্টটাকেই মানে স্মার্টফোনের কনসেপ্টটাকেই ডিলিট করে দিয়েছে। হলোলেন্স হচ্ছে আপনি জাস্ট একটা গ্লাস পরবেন, আপনার নরমাল যে সানগ্লাস পরেন বা নরমাল যে পাওয়ার গ্লাস ইউজ করেন সেরকম পরবেন, এবং ওইটার মধ্যে আপনার সামনে স্ক্রিন থাকবে, ফোন স্ক্রিন থাকবে, আপনি ইয়ারের মধ্যে জেস্টার করবেন, অটোমেটিক সেইখানে স্ক্রিনের মধ্যে কাজ হতে থাকে, আপনি ওইখান থেকে ক্লিক করে কথা বলতে পারেন। সো চশমার যে বাটন মানে এটাকে কি বলে হ্যান্ডেল থাকে, এই হ্যান্ডেলের মধ্যে হচ্ছে আপনার মানে মাথার যে হাড় আছে সেই হাড়ের সাথে এটা কানেক্টেড। সো ভাইব্রেট করে আপনার ফোনে সাউন্ড দিতে থাকবে যে কল হচ্ছে, কথা বলবেন এরকম। সেটা হচ্ছে গুগল হলোলেন্স। তো এই জিনিসগুলো মার্কেটে একদমই নিউ। তো নতুন যে প্রোডাক্টগুলি মার্কেটে আসে মানুষ সেটা সম্পর্কে জানে না, সেটা নতুন অযাচিত পণ্য। ওকে, সো এই ছিল মূলত ভোগ্য পণ্যের শ্রেণীবিভাগ। তো এইখানে কারোটা কোনো কিছু নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? সবাই বুঝতে পারছেন? ভাইয়া জি জি। বিভিন্ন ফ্যাশন পণ্যের মধ্যে কি পার্থক্যটা কি? বিশিষ্ট পণ্য আর ফ্যাশন পণ্যের মধ্যে বিশিষ্ট পণ্য হচ্ছে লেটেস্ট টেকনোলজি থাকবে, খুব ভালোভাবে থাকবে। ফ্যাশন পণ্যটা সবসময় অত্যাধুনিক টেকনোলজির সাথে থাকবে। ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন ঘড়ির ক্ষেত্রে ঘড়ি, এখন ঘড়ির ক্ষেত্রে আপনি শাওমি যদি পড়েন, শাওমিটাও একটা ফ্যাশন হতে পারে। ফ্যাশনটা হচ্ছে যে আপনি মানুষের সাথে তাল মিলিয়ে যে জিনিসটা করতেছেন, মানুষের সাথে ফ্যাশনটা হচ্ছে কি মানুষের সাথে তাল মিলিয়ে যেমন করতেছেন। যেমন মেয়েদের ক্ষেত্রে আগে একটা ট্রেন্ড ছিল, যে ফ্যাশন ছিল সবাই হচ্ছে শাড়ি পরে, কিন্তু বর্তমান সময়ে মেয়েদের একটা ফ্যাশন আসছে কি টি শার্ট জিন্স। তো সেইটাও সর্ট অফ হচ্ছে কি ফ্যাশন, ঠিক আছে। তো ফ্যাশনের থেকে বিশিষ্ট পণ্যের মেইন ডিফারেন্সটা হচ্ছে কি ব্র্যান্ডিং এ, যে খুব ভালো বিশিষ্ট পণ্যে খুব ভালো নামি দামি ব্র্যান্ড থাকবে, এবং টেকনোলজিস খুব নামি দামি টেকনোলজি সেগুলির সাথে ইনক্লুডেড থাকবে। রোলেক্স এর যেমন হচ্ছে 20 মানে ধরুন 40,000 টাকার দামের ঘড়ি আছে, ঠিক তেমন যে হচ্ছে 40 লাখ টাকারও ঘড়ি আছে। তো দুইটা জিনিস তো সেম না। কথা বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তো ভোগ্যপণ্য আর কার কোনো প্রবলেম আছে? হোপফুলি নাই। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিল্পপণ্য। লেস ইম্পর্টেন্ট, তবু জাস্ট আমরা একটা গ্লিমস আইডিয়া নিয়ে নিব শিল্পপণ্যে। তো ফার্স্ট অফ অল হচ্ছে মালামাল এবং খুচরা যন্ত্রাংশ।
তো মালামালের ক্ষেত্রে হচ্ছে যে এই কাঁচামাল নামই দিয়ে দিচ্ছে কাঁচামাল, এই কাঁচামালটা কি করা হবে পরবর্তীতে প্রক্রিয়াজাতকরণে হচ্ছে পুনরায় মানে পরবর্তীতে ফাইনাল একটা প্রোডাক্ট তৈরি করা। এখানে কৃষি পণ্য, তো কৃষি খাত থেকে যেগুলি প্রডিউস করে পাই বা প্রাকৃতিক খাত থেকে অনেক কিছু আছে আমরা প্রাকৃতিক খাতে অটোমেটিক ভাবে পেয়ে যাই, সেগুলো হচ্ছে কৃষি বা প্রাকৃতিক, এগুলি লেস ইম্পর্টেন্ট, তবু হচ্ছে জাস্ট আইডিয়াটা নিয়ে রেখে। তারপর হচ্ছে প্রস্তুতকৃত মালামাল বা খুচরা যন্ত্রাংশ, এগুলি হচ্ছে আলাদা আলাদা একটা পার্টস, এই পার্টস গুলি পরবর্তীতে ফাইনাল একটা প্রোডাক্ট একটা সার্টেন অংশ হবে। যেমন এই যে চাকা বললাম এটা একটা খুচরা যন্ত্রাংশ, তারপর হচ্ছে গিয়ার বক্স যদি বলি সেটা একটা খুচরা যন্ত্রাংশ, মোবাইল ফোনের চিপসেট একটা খুচরা যন্ত্রাংশ, ঠিক আছে। তারপর হচ্ছে মূলধন জাতীয় পণ্য, এখানে হচ্ছে স্থাপনা জাতীয় বা ভারী, এই ব্যাপারটা হচ্ছে যে স্থাপনা জাতীয় যেটা আছে এটা হচ্ছে বড় বড় মেশিনারিজ, যেটা আছে বড় বড় মেশিন যেগুলি আছে যেগুলি প্রোডাক্ট তৈরি করতে লাগে সেগুলি হচ্ছে স্থাপনা বা ভারী যন্ত্রপাতি। এখন এই যে ভারী যন্ত্রপাতিগুলি আছে এইগুলি ঠিকমতো চলতেছে কিনা তার জন্য কিছু এক্সট্রা প্রোডাক্ট দরকার হয়। যেমন একটা প্রোডাক্ট ধরেন একটা বড় মেশিনের ভিতরে একটা জিনিস বয়েল করা হচ্ছে, এখন ওইটা কত ডিগ্রিতে বয়েল হচ্ছে সেটা তো আমরা জানি না, ভিতর থেকে দেখতে পারতেছি না বা বাইরে থেকে দেখতে পারতেছি না। তো ওই জিনিসটা জানার জন্য ধরেন আমার একটা কম্পিউটার দরকার হয় বা একটা মেশিনের দরকার হয় যেটা আমাকে বলে দেয় যে ওই মেশিনটার ভিতরে এত তাপমাত্রা আছে। তো ওই জিনিসগুলো হচ্ছে আমার আনুষ্ঠানিক যন্ত্রপাতি, যে স্থাপনা বা ভারী যন্ত্রপাতির কাজটা ঠিক মতো হচ্ছে কিনা বা ওইটার সাথে রিলেটেড হচ্ছে কি আমার আনুষঙ্গিক যন্ত্রপাতি। তারপর হচ্ছে সরবরাহ এবং সেবা, সরবরাহটা হচ্ছে মূলত এক্সট্রা, এগুলি হচ্ছে কোনোটারই পার্টস না। যেমন ধরেন এই খুচরো যন্ত্রাংশের পার্টস না, মূলধনের পার্টস না, কিন্তু এক্সট্রা থাকে। যেমন ধরেন হচ্ছে ফ্যান, লাইট, টিভি, এগুলি না ভারী যন্ত্রপাতির জন্য দরকার হয় না কাঁচামালের জন্য দরকার, সেগুলি হচ্ছে সরবরাহ। ব্যবসায় সেবাটা কি, যেমন ধরেন আমাদের গার্ড দরকার হয়, ম্যানেজার দরকার হয়, সেগুলো হচ্ছে সর্ট অফ আমার সেবা। বুঝতে পারছেন? তো শিল্প পণ্যের বিভাগ হচ্ছে এগুলি, তো এগুলি একটু চোখ রেখে দেন। এই ছিল হচ্ছে আমাদের ভোগ্য পণ্য এবং শিল্প পণ্যের শ্রেণী বিভাগ। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন পণ্যের উৎপাদন প্রক্রিয়া। সেটা হচ্ছে যে আমরা যখন একটা নতুন প্রোডাক্ট মার্কেটে ছাড়ি, সেই ছাড়ার আগে কোন কোন প্রসেস ফলো করে আমরা সেই প্রোডাক্টটা মার্কেটে ছাড়ি। তো এই যে নতুন প্রক্রিয়া আছে এইখান থেকে মেইন যে কোশ্চেনটা আছে খুব ভালোভাবে মার্ক করে নেন, সেটা হচ্ছে প্রথম ধাপ কি, যে নতুন পণ্য উৎপাদন প্রক্রিয়ার প্রথম ধাপ কি এবং হচ্ছে শেষ ধাপ কি, এবং টোটাল ধাপ কয়টা, টোটাল ধাপ হচ্ছে 8টা, 2 4 6 8, ঠিক আছে। এই কোশ্চেনটা আসে যে আমার প্রথম ধাপ কি, শেষ ধাপ কি, টোটাল ধাপ কয়টা, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। তো এখন আমরা যদি কথা বলি যে এই যে ধারাগুলি আছে যে এই ধারাগুলি কি বা কিভাবে করায়, সে ফর এক্সাম্পল ফার্স্টে দেওয়া আছে ধারণা সংগ্রহ। ধারণা সংগ্রহ মানে হচ্ছে এখানে প্রথমে আপনাকে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে বা কাস্টমারের নিডটা খুঁজে বের করতে হবে, যে মার্কেটে কোন প্রোডাক্টটা এভেলেবল নাই বা মার্কেটে কোন প্রোডাক্টের ডিমান্ড আছে কিন্তু প্রোডাক্টটা নাই। এখন ধরেন মার্কেটে ধরেন ডেঙ্গু একটা সমস্যা, এখন ডেঙ্গুর মোকাবেলা আপনি কিভাবে করবেন, মোকাবেলা অনেক ভাবে করা যায়। আপনি স্প্রে আনতে পারেন, আপনি কয়েল আনতে পারেন, আপনি হচ্ছে ফগ মেশিন আনতে পারেন, যেটাই করে। তো এরকম একটা প্রবলেম সলিউশন দেওয়ার জন্য অনেকগুলি সলিউশন ক্রিয়েট হবে। তো আপনি তো সবগুলি সলিউশন ক্রিয়েট করতে পারবেন না, সবগুলি নিতে পারবেন। তো আপনি সেখান থেকে ধারণা বাছাই করবেন যে কোন ধারণাটা বেস্ট বা কোন সলিউশনটা বেস্ট। তারপর সেই ধারণাটা সিলেক্ট হয়ে গেলে সেটাকে পরবর্তীতে আরো আপনি কাজ করবেন, সেটা আরো উন্নয়ন করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, আপনি বাজার কৌশল নির্ধারণ করবেন যে কিভাবে সেই জিনিসটাকে কৌশল নির্ধারণ করা যায়। এখন বাজার কৌশলের ক্ষেত্রে যে জিনিসটা আসে সেটা হচ্ছে পজিশনিং। আপনার কি এসটিপি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা হয়েছে আপনাদের? এসটিপি স্ট্র্যাটেজি না ভাই, স্টেপ এসটিপি হচ্ছে সেগমেন্টিং, টার্গেটিং, পজিশনিং। 2 নাম্বার লেকচারে কি এটা পড়ানো হয় নাই বা লাস্ট 2টা লেকচারে কি পড়ানো হয় নাই সেগমেন্টিং, টার্গেটিং বা পজিশনিং? হ্যালো, কি রে ভাই, তোরা কি সবগুলি বোবা না তোদের ধরে মারতাছি বকতাছি কিলাইতাছি নাকি ভাল লাগতা? হ্যাঁ, গত ক্লাসে আমি ছিলাম না, এই জন্য আর কি আজকে একটু চুপ আছি। চুপ আছেন, বাকিরা তো ছিলেন না। পড়লে বলবেন তো ডিরেক্ট যে পড়ানো হয় নাই, আমি তো বলে দিব, আর পড়লে তো তো হইলই। না পড়ানো হয়। মনে তো পড়তেছে না যে পড়ছি বলে। আমি তাহলে হয়তো বা তাহলে সামনে পাবেন, তবু আমি যে সিম্পলি বলে দিই
পজিশনিং ব্যাপারটা হচ্ছে যে একটা প্রোডাক্ট সম্পর্কে আপনার মাথায় কি আইডিয়া ক্রিয়েট করে দেওয়া, অর্থাৎ প্রোডাক্ট সম্বন্ধে যে ইনফরমেশন গুলি আপনার মাথায় ক্রিয়েট করে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সর্ট অফ পজিশনিং। যেমন আমরা যদি কেএফসি এর কথা চিন্তা করি তাহলে আমাদের মাথায় কি আসে? কেএফসি হচ্ছে কি একটা খাবারের জিনিস, এমন খুব টেস্টি একটা জিনিস। আমরা যদি আইফোনের কথা চিন্তা করি তাহলে চিন্তা করি খুব ভালো, খুব টেকনোলজি সম্বন্ধে খুবই আপডেটেড একটা ফোন। বাট বাস্তবে আইফোন যে টেকনোলজিস গুলি নিয়ে আসে সেগুলি কিন্তু একটাও ইনোভেটিভ না, কিন্তু আমাদের মাথায় সেই ইনফরমেশন আগে থেকে গেঁথে দিয়েছে যে আইফোন খুব ইনোভেটিভ ইনোভেটিভ ইনোভেটিভ। তো আমার মাথায় সেটাই ধরে নিচ্ছে যে এটা হচ্ছে ইনোভেটিভ প্রোডাক্ট। ঠিক আছে, তো যেই জিনিসটা বলতেছি সেটা হচ্ছে যে পজিশনিং জিনিসটা হচ্ছে মূলত একটা প্রোডাক্ট সম্বন্ধে আমার মাথায় কি আইডিয়াটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এই যে বাজারজাত কৌশল উন্নয়ন, তো এই কৌশলগত উন্নয়নে এই জিনিসগুলি চিন্তা করা হয় যে আমি কাদেরকে প্রোডাক্টটা অফার করব, তারপর হচ্ছে আমি প্রোডাক্ট সম্বন্ধে মানুষের মাথায় কি কি ইনফরমেশন দিব, এই জিনিসগুলি দেওয়া হয়। তো এরপর বিশ্লেষণ, ব্যবসায় বিশ্লেষণ মানে হচ্ছে তো আমি যে মার্কেটে প্রোডাক্টটা দিব সেইখানে আমার আসলে কতটা সেল হবে, আমি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছি সেটাকে আলটিমেটলি আসলে বাজারে সিলেক্ট হবে কিনা, তাদের কি ডিমান্ড আছে, তারা যে ডিমান্ড করছে আমার প্রোডাক্টের সেই ক্যাটাগরি মানে বেনিফিটস গুলি আছে কিনা, সেগুলি আমি আবার কম্পেয়ার করব। কম্পেয়ার করে তারপর হচ্ছে কি আমি প্রোডাক্টটাকে আবার ডেভেলপ করব। আমার যদি প্রবলেমে কোনো খুঁত থেকে থাকে তাহলে সেই প্রোডাক্টটাকে আমি আবার ডেভেলপ করব। ডেভেলপ করার পর আমরা ফাইনাল একটা প্রোটোটাইপ প্রোডাক্ট পেয়ে গেছি। সো যখন আমরা একটা প্রোটোটাইপ প্রোডাক্ট পেয়ে যাই, প্রথম অবস্থায় যদি ওই প্রোটোটাইপ প্রোডাক্ট মার্কেটে ছাড়তে যান তাহলে একটা ভুল করবেন। কেন ভুল করবেন? আপনি যে রিসার্চ করছেন বা আপনি যে তথ্যগুলি কালেক্ট করছেন সেটা কিন্তু সবার থেকে টার্গেট করে করেন। যেমন ধরেন একটা গাড়ি যদি আপনি মার্কেটে আনতে চান, যে জিনিসটা আছে সেটা করবেন। যেমন বাংলাদেশে দেওয়া যেত, বাংলাদেশ সরকার এই যে ইভিএম পদ্ধতি বা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট বা যাই বলেন কেন বা মেশিনের মাধ্যমে যে ভোটিং সিস্টেমটা আছে, সে প্রথম অবস্থায় বাংলাদেশে সারা জায়গায় কেন নিল না? কারণ সে প্রথম জায়গায় কিছু কিছু জায়গায় যে যে দেখছে যে ওইখানে কি কি প্রবলেম ফেস হচ্ছে বা আমাদের সেটা তৈরি করা বা ঠিকমতো কাজ করা পসিবল কিনা। যখন আপনি পাইলট স্টাডি শেষ হয়ে যাবে বা পরীক্ষামূলক বাজারজাতকরণটা শেষ হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ প্রোডাক্টটা একদম 100% রাইট আছে বা আপনার কিছু ফল্ট আছে। তো ওই ফল্টটাকে আপনি ঠিক করে আলটিমেটলি বাণিজ্যিকরণে বা একদম ফুললি প্রোডাকশনে চলে যাবে। কথা বুঝতে পারছি? তো এইটা ছিল মূলত আপনার উন্নয়ন প্রক্রিয়া। তো এত ডিপতে আপনার জানার কিছু দরকার নাই, মাথায় রাখেন প্রথম ধাপ হচ্ছে ধারণা সংগ্রহ, শেষ ধাপ হচ্ছে বাণিজ্যিকীকরণ এবং ধাপ হচ্ছে 8টা। কথা বুঝতে পারছেন? এই পণ্য উন্নয়নের ক্ষেত্রে কি কারো কোনো প্রবলেম আছে? সবাই বুঝতে পারছেন? আর আপনাদের একটা জিনিস বলছিলাম চ্যাপ্টার 1 ইউনিট 2 এ যে ইউনিট 2 এ চলে গেছে, তো আপনারা বলেন নাই। আমি বলছিলাম যে আপনাদের একটু কোশ্চেন দেখাবো যে কি কি ভাবে কোশ্চেন আসতে পারে। ওকে, সো আমরা দেখি একটু কি কি ভাবে কোশ্চেন আসতে পারে প্রথম অধ্যায়। ওকে, তো এখন দেখেন এই যে প্রথম অধ্যায়ে শ্রেণী বিভাগ নিয়ে পড়ছি, তো দেখেন এখানে কোশ্চেন দেওয়া আছে নিচের কোনটি লোভনীয় পণ্য? আইসক্রিম, চুলের তেল, গায়ে মাখা সাবান, শিশু টিকা। আইসক্রিমের ক্ষেত্রে বাচ্চারা দোকানে গেলে হুট করে দেখলে আইসক্রিম দেখে খাইতে ইচ্ছা করে, বা বড়দের ক্ষেত্রেও গরমকালে যখন বাজারে যান তখন কি আপনি আইসক্রিম দেখে খাইতে ইচ্ছা করে। তো এই আইসক্রিমটা হচ্ছে কি আমার লোভনীয় পণ্য। তারপর দেখেন জীবন বীমা পলিসি কোন ধরনের পণ্য? ভাইয়া বিশেষ দেখতে পণ্য। পাইতেছি না তো। স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি না, স্ক্রিনটা আসছে না। স্যার তাহলে হচ্ছে আমি এখনো দেখতে পাচ্ছেন তো নাকি? না, দেখা যাচ্ছে না। স্যার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে স্যার। দেখি আমি আবার আপনাকে আবার শেয়ার দিচ্ছি, দাঁড়ান। ওকে, এখন দেখেন তো। জি জি ওকে এখন দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে। সো এখন 2 নাম্বারটা দেখেন। 2 নাম্বারে কি দেওয়া আছে? জীবন বীমা পলিসি, রাইট? ওদের জিতে পণ্য। এই দাঁড়ান আমি স্ক্রিন দিয়ে দেই তাহলে সবচেয়ে বেস্ট হবে। ওকে, তাহলে 2 নাম্বারে কি দেওয়া আছে? জীবন বীমা পলিসি, বিশেষ পণ্য, সুবিধা পণ্য,
তারপর হচ্ছে লোভনীয় পণ্য, অযাচিত পণ্য। তাহলে এখন দেখেন জীবন বীমা রাইট অ্যান্সার দিচ্ছে কি অযাচিত পণ্য। কেন অযাচিত পণ্য দিচ্ছে? অযাচিত পণ্যের আমরা সংজ্ঞা কি জানছি, যে প্রোডাক্টটা আইদার মার্কেটে আছে বা একদমই নতুন, কিন্তু সেই প্রোডাক্টটা আসলে আমরা কিনতে ইচ্ছুক না। এই যে আপনারা এতগুলি মানুষ আছে, আপনাদের ফ্যামিলির মধ্যে বা আপনাদের কয়জনের হচ্ছে জীবন বীমা আছে, লাইফ ইন্স্যুরেন্স আছে? নাই, কিন্তু মার্কেটে কিন্তু এই প্রোডাক্টটা অলরেডি অ্যাভেলেবল আছে। তো এর জন্য জীবন বীমা কোন ধরনের প্রোডাক্ট? জীবন বীমা হচ্ছে অযাচিত প্রোডাক্ট। বুঝতে পারছেন? তারপর যেমন ধরেন এইখানে আছে এই যে 5 নম্বরে, যে নিচের কোনটি সেবার বৈশিষ্ট্য নয়। সেবার বৈশিষ্ট্য হচ্ছে অস্পর্শনীয়তা, অপৃথকীকরণ, মালিকানা অর্জন, তারপর হচ্ছে তারতম্য। তো এখন দেখ, অস্পর্শনীয়তা আগে বলছি যে সেবাকে দেখতে পারবো না, ধরতে পারবো না। তারতম্য জিনিসটা কি? তারতম্য ব্যাপারটা হচ্ছে যে সার্ভিস কখনো মানে একরকম হবে না। সে ফর এক্সাম্পল, এই যে প্রায়ের যে ধরেন এই যে 7 আপের যে বোতল, যদি 7 আপের আরেকটা বোতলে নেই, ওই বোতলের সাইজ সেম হবে, পরিমাণও কি সেম হবে, ডিজাইন লোগোটা সব সেম হবে, কারণ কি এটা প্রোডাক্ট, দুইটাই সেম। কিন্তু সার্ভিসের কথা যদি বলি, যেমন ধরেন আমি এই যে টপিকটা আপনাদের পড়াচ্ছি, আজকে যেভাবে পড়াচ্ছি, কালকে যদি যে সেম টপিকটা আবার আপনাদের পড়ায়, হুবহু সব কথা কি মিলবে? মিলবে না। অর্থাৎ কোনো না কোনো ডিফারেন্স থাকবে, তারতম্য থাকবে। তারপর হচ্ছে অপৃথকীকরণ, দ্যাট মিনস আপনি প্রোডাক্ট যে উৎপাদন করতেছে, সার্ভিসটা যে প্রডিউস করতেছে, তার থেকে আপনি সার্ভিসটাকে আলাদা করতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনি এনআর থেকে বাস সার্ভিস নিছেন, আপনি একটা এনআর টিকিট কাটছেন, আপনি এনআর বাসের সার্ভিস অন্য কোনো বাসে নিতে পারবেন না। ঠিক আছে, সেটা হচ্ছে অপৃথকীকরণ, অর্থাৎ আপনি সেবাটা মালিক থেকে আলাদা করতে পারবেন না। তারপর হচ্ছে মালিকানা অর্জন। মালিকানা অর্জন মানে হচ্ছে আপনি নিজে প্রোডাক্ট মালিক। যেমন আমি যদি 7 আপের বোতলটা কিনে নেই, তাহলে এই প্রোডাক্টের মালিক কে? আমি নিজে। কিন্তু এই লেকচারটা যে আমি দিচ্ছি, এই লেকচারটা যে দিচ্ছি, সেই লেকচারের মালিক আপনি কখনো হইতে পারবেন না। সেই লেকচারের মালিক কে? আমি নিজে। কথা বুঝাইতে পারছি? তো এই জিনিসটা মালিকানা অর্জন আপনার পক্ষে সম্ভব নয়। এর জন্য সেবার বৈশিষ্ট্যে রাইট অ্যান্সার হচ্ছে কি মালিকানা অর্জন করা সম্ভব নয়। তো কোশ্চেন কিভাবে আসবে এখন বুঝতে পারছেন তো? হ্যালো, জি স্যার। জি এখন কি পিপিটিটা দেখতে পাচ্ছেন আপনারা? জি জি ওকে, এরপরে নতুন উন্নয়ন প্রক্রিয়া গেল। এরপরে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পণ্যের জীবন চক্রের ধারণা বা প্রোডাক্ট লাইফ সাইকেল বা পিএলসি, যাই বলি না কেন। ঠিক আছে, তো পিএলসি এর ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে, এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে মুনাফা, বা সময় না সরি বিক্রয়। একটা হচ্ছে আমাদের বিক্রয়, এই যে এইটা, আরেকটা হচ্ছে কি মুনাফা। এই দুইটা লাইনে হচ্ছে মূলত আমাদের পিএলসিটা ডিফাইন করা হয়। তো এই ক্ষেত্রে যদি বলি, বিক্রয়ের স্টার্টিংটা দেখেন হচ্ছে কোথা থেকে? সূচনা স্তর থেকে। তো আমরা যদি 5টা স্তরকে আগে ডিফাইন করি, প্রথমে হচ্ছে কি পণ্য স্তর। সেই স্তরে আমরা মূলত কি করছি? প্রোডাক্টটাকে ডেভেলপ করছি, জাস্ট প্রোডাক্টের আইডিয়াকে ডেভেলপ করছি, যে কোনটা দিব, কিভাবে দিব, আকার আকৃতি কি হবে, রং কি হবে। তো এই স্তরের পরে যেই আমরা কি মার্কেটে প্রোডাক্টটা ছেড়ে দিই। তো আমরা যখন মার্কেটে প্রোডাক্টটা ছাড়ি, তখন সেটা হচ্ছে কি সূচনা স্তর। এর জন্য সূচনা স্তর থেকে হচ্ছে কি আমাদের সেলস স্টার্ট হয়ে গেছে বা বিক্রি স্টার্ট হয়ে গেছে। তারপর হচ্ছে প্রবৃত্তি স্তর। তো সূচনা স্তরের পরে প্রবৃত্তি স্তর কেন? তার কারণ হচ্ছে প্রোডাক্টটা যখন প্রথমে আমি মার্কেটে ছাড়বো, সবাই তো সেই জিনিসটা কিনবে না, রাইট? সেই জিনিসটা মানুষজন আস্তে ধীরে জানবে, শুনবে, তারপর হচ্ছে আস্তে আস্তে প্রোডাক্টটা বিক্রি হওয়া স্টার্ট হবে, আমি প্রমোশন দিব, তারপর হচ্ছে বিক্রি হওয়া স্টার্ট হবে। প্রবৃত্তির একটা স্তরে যে আপনি সবার স্তরে যে পূর্ণতা স্তর, অর্থাৎ এর থেকে বেশি বিক্রি করা। আপনাদের এই যে পিএলসির সাথে আপনাদের হচ্ছে ওই যে বিসিজি ম্যাট্রিক্স পড়াইছিলাম, মনে আছে না? বিসিজি ম্যাট্রিক্স জি ফার্স্ট লেকচারে পড়াইছিলাম। এই পূর্ণতা স্তরে যে হচ্ছে কি পূর্ণতা স্তরে যে আপনার সেলসটা থাকবে হাই, আপনি এর থেকে সেলসটাকে আর আপনি বাড়াইতে পারবেন না। এবং সবার লাস্টে হচ্ছে আপনার পতন স্তর, অর্থাৎ কি এই স্তরে যে সেলসটা আপনার আস্তে আস্তে কমতে থাকবে, আপনি চাইলেও সেলসটা বাড়াইতে পারবেন না। তো বিক্রয়ের ক্ষেত্রে ঠিক সেম ভাবে হচ্ছে এই লাইনটা নেওয়া হয়েছে, যে সূচনাতে প্রথমে প্রোডাক্ট আনছি, তারপর প্রবৃত্তিতে নিছি, তারপর মুনাফা, এবং তারপর হচ্ছে সেলস পতন স্তরে যে কমেছে। এখন আমরা যদি মুনাফার স্তরে, এই যে দাগটা যে আছে, এই দাগের উপরের জিনিসটা হচ্ছে প্লাস, অর্থাৎ মুনাফা আপনার প্লাস ডেভেলপ করছেন, তার জন্য কি আপনার টাকা খরচ করতে হয় নাই? ডেফিনেটলি আপনাকে টাকা খরচ করতে হয়েছে, এর জন্য দাগের নিচে দেওয়া আছে, অর্থাৎ কি আপনার ক্ষতি হয়েছে।
সো আপনি প্রথমেই যখন প্রোডাক্টটা দেখেন, আমি তো সূচনা স্তরে একটা মার্কেটে ছাড়ছি, কিন্তু আমার প্রফিট কেন যে সূচনা স্তরের শেষ থেকে হলো, কেন শুরু থেকে হলো না? কারণ আপনি যখনই প্রোডাক্টটা মার্কেটে ছাড়বেন, সাথে সাথেই আপনার লাভ করা স্টার্ট হবে না। আপনি কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট আছে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি কোনো লাভ করতে পারবেন না। এরকম বহুত কোম্পানি আছে যারা মানে এখন পর্যন্ত লাভ করতে না। আপনার স্ন্যাপচ্যাট স্ন্যাপচ্যাট অ্যাপের কথা জানেন না? জি জি স্ন্যাপচ্যাট স্টিল নাও তাদের প্রফিট নাই, তারা এখনো ব্রেক ইভেন পয়েন্টই পৌঁছাইতে পারে নাই। ইভেন গুগলের কথা যদি বলি, অ্যামাজনের কথা যদি বলি, এরা ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাইতে প্রায় 10 বছর না 15 বছর লাগছে। অর্থাৎ 10 থেকে 15 বছর তার কোনো প্রফিটই করে নাই। প্রফিট কি? তারা যা ব্যয় করছে সেই ব্যয়ই তাদের উঠে নাই, সেই টাকাই উঠে নাই। টাকা উঠতে উঠতে 10-15 বছর লেগে গেছে। তো আপনি প্রথমেই প্রোডাক্ট যখন মার্কেটে ছাড়বেন তখন থেকে আপনার লাভ করা স্টার্ট হবে না। প্রথমে আপনি যে ব্যয় করছেন সেই ব্যয়টুকু উঠবে, ওঠার পর থেকে তারপর হচ্ছে কি আপনার প্রফিট হওয়া স্টার্ট হবে। তো এখন দেখেন প্রফিটের আপনার হায়েস্ট প্রফিট হতো কি প্রবৃত্তি স্তরে, পূর্ণতা স্তরে না। তো আপনি বলতে পারতেন যে পূর্ণতা স্তরে আমাদের বিক্রয় সবচেয়ে বেশি, কিন্তু তবু কেন হচ্ছে আমাদের প্রফিটটা কম? এরকম কোশ্চেন আসতে পারে না যে এইখানে তো সেলস বেশি, কেন আমাদের প্রফিট কম? তার কারণ হচ্ছে পূর্ণতা স্তরে যে আপনার কম্পিটিশন এত লেভেলে বেড়ে যাবে, আপনার কোনো আইডিয়া নেই। যেমন গ্রামীণ ফোনের কথা যদি চিন্তা করেন, গ্রামীণ ফোন আগে 1 টাকা মিনিট কত টাকা, মানে 1 টাকা বলতেছে 1 মিনিট কত টাকা করে চার্জ করতো বলেন? গ্রামীণ ফোন আগে 1 মিনিট কত টাকা করে চার্জ করতো জানেন কেউ? আপনাদের আপনাদের বয়সে আপনি কত টাকা দেখছেন? 25 পয়সা পর্যন্ত। কত? 25 পয়সা? জি কি কস না কস? আমি এইটা তো এখন মানে আগে ভাই, ধরেন আমি সকালেও কথা বলছি, 4 মিনিটে 9 টাকা কাটছে। আজকের কথা বলতেছি না, 4-5 বছর আগে, 4-5 বছর আগে বা 20 আপনার হচ্ছে ধরেন কত 15-16 বছর আগে একটা গ্রামীণ ফোন মিনিটে মিনিটে 1 মিনিট 60 পয়সা বা 1 টাকা এরকম কাটতো যখন 3-4 বছর আগে কথা বলতাম। আচ্ছা আপনাদের খবর জানি না, আরো বেশি ছিল, আই ডোন্ট নো, আরো বেশি ছিল। আমার মনে পড়ে আমি যখন হচ্ছে গ্রামীণ ফোনে ছোটবেলায় যখন কথা বলতাম, তখন 1 মিনিটে 30 টাকা 38 টাকা করে 1 মিনিটে আমার সর্বনিম্ন, আমি লাস্ট কথা বলছিলাম টাকা করে, আমার যতটুকু মনে আছে ক্লাস 7 এ থাকতে 8 টাকা করে, 10 বছর আগের কথা, পার মিনিটে। তাহলে তখন কি কম্পিটিশন একটু কম ছিল, ঠিক আছে? তো তখন ওই প্রবৃত্তি স্তরে দেখেন কম্পিটিশন লেস এবং নেটওয়ার্ক খুব কম ভালো ছিল। তো ওইখানে হচ্ছে কি আমার এই সেলসের যে স্ট্র্যাটেজি থাকে, আমার বিক্রয়ের পরিমাণ খুব বেড়ে যায়। আমার বিক্রয়ের পরিমাণ কিন্তু এখানে আস্তে আস্তে খুব হাই লেভেলে থাকে, বিক্রয়ের পরিমাণটা কিন্তু আমাদের হাই লেভেলে থাকে। তো ওই যে আমাদের প্রোডাকশন কস্টের যে একটা রুলস আছে যে আপনি প্রোডাকশন যত বাড়াবেন তত হচ্ছে কি আপনার একক প্রতি ব্যয় কমে যাবে। আমি আবারও বলতেছি, আপনি প্রোডাকশন যত বাড়াবেন আপনার একক প্রতি ব্যয় কমে যাবে। এখন এটা কি ম্যাথে আপনাদের করে দেখাবো বোর্ডে যে কিভাবে? বোর্ডে কি করে দেখাবো না বুঝতে পারছেন জিনিসটা? বুঝতে পারছি ভাইয়া। ওকে, সো এখন দেখেন আমার একক প্রতি যদি ব্যয় কম হয় তাহলে কি আমার মুনাফা কম হবে? এবং প্রবৃত্তি স্তরে আমার তো কম্পিটিশন কম, তো আমার প্রচারণার জন্য তেমন কোনো মানে কি বলবো ব্যয় করতে হচ্ছে না। কিন্তু পূর্ণতা যে আমার কম্পিটিশন অনেক বেশি, তো আমার মার্কেট টিকার জন্য তো আমাকে হচ্ছে কি ব্যয় করতে হবে, প্রচুর পরিমাণে ব্যয় করতে হবে। এবং কম্পিটিশন আসা নেই, একে তো হচ্ছে আমার সেল কমে গেছে, আর আমার মার্কেটে টিকে থাকার জন্য এখন আমাকে অনেক বেশি লেভেলে হচ্ছে কি প্রমোশনাল অ্যাক্টিভিটিস করতে হচ্ছে। তো এই অতিরিক্ত লেভেলে প্রমোশনাল অ্যাক্টিভিটিস এবং সেলস মানে মানে মার্কেট শেয়ার তুলনায় একটু কম থাকায় আমাকে হচ্ছে কি লাভের যে পরিমাণটা আছে সেটা আমি টপ লেভেলে পাচ্ছি না, মূলত একটু আস্তে আস্তে কি কমে যাচ্ছে। এবং পতন স্তরে যেহেতু আমার বিক্রয় একেবারে পুরো লোয়ার মার্কেট, কিছু তো বলে না, তো এর জন্য হচ্ছে কি মুনাফার পরিমাণ আমাদের আস্তে আস্তে হচ্ছে কমতে আসছে। বুঝতে পারছেন? তো এইখান থেকে মূলত আপনি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে স্তর কয়টা, সূচনা স্তর কাকে বলে বা প্রবৃত্তি স্তর কাকে বলে। তারপর সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে যে কোন স্তরে বিক্রয়ের পরিমাণ সবচেয়ে বেশি থাকে বা আপনি বাড়াতে পারবে না, এবং বিসিসি ম্যাট্রিক্স যেটা আছে সেটা নিয়ে সবচেয়ে বেশি একটু কোশ্চেন থাকে। আচ্ছা 1 মিনিট হোল্ড করেন, আমার প্রচন্ড পরিমাণে গরম লাগতেছে, একটু ফ্যানটা ছেড়ে নিই।
ওকে, তো এই ছিল মূলত হচ্ছে আমাদের পণ্য স্তর, 5টা যে স্তর আছে সেটা। তো এরপরে ইউনিট 2 শেষ। তো এখন আমরা একটু দেখি যে কি যেন বলে, আমার এখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে, পণ্য যে স্তর আছে সেখান থেকে কিভাবে অ্যানোটেশন সরাই নেই। জি স্যার। ওকে, যেমন ধরেন এই যে নাম্বার 8 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে, নিচে কোনটি পণ্যের জীবন চক্রে অন্তর্ভুক্ত নয়? পণ্য উন্নয়ন, সূচনাকরণ, পণ্যের পূর্ণতা, পণ্যের বাজারজাতকরণ। রাইট অ্যান্সার কি? পণ্যের বাজারজাতকরণ, কারণ আমার 5টা স্তর কি, উন্নয়ন, সূচনা, প্রবৃদ্ধি, পূর্ণতা, পতন। তারপরে যেমন কোশ্চেন দিছে, নতুন পণ্য উন্নয়নের সর্বপ্রথম ধাপ কোনটি? তাহলে নতুন পণ্য উন্নয়ন প্রথম ধাপ কি? ধারণা সৃষ্টি। ধারণা সৃষ্টি পরে আমি যাচাই বাছাই করবো এরকম। তারপর হচ্ছে কি 10 নম্বর কোশ্চেন দেওয়া আছে, পণ্যের জীবন চক্রের সূচনা স্তরের পরে কোন ধাপটি লক্ষ্য করা যায়? তাহলে সূচনার পরে কোনটা আসে? প্রবৃদ্ধি। তো প্রবৃত্তির পরে কি আসে? পূর্ণতা। পূর্ণতার পরে কি আসে? পতন। তো এই লেভেলে হচ্ছে মূলত আপনাদের কোশ্চেন গুলি আসবে ভার্সিটিতে। তো কোশ্চেন গুলি এখন এটা বুঝতে পারছেন যে পণ্যের জীবন চক্র থেকে কিভাবে কোশ্চেন আসবে? জি ওকে, জি তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্র্যান্ডিং, প্যাকেজিং এবং হচ্ছে লেভেলিং। ব্র্যান্ডিং, প্যাকেজিং, লেভেলিং। তো প্রথমে আসি ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং কি? ব্র্যান্ড কাকে বলে? কেউ একজন বলেন ব্র্যান্ড কাকে বলে? বলেন বলেন, ব্র্যান্ড কাকে বলে? স্যার পণ্যের কোনো প্রতীক বা ডিজাইন। পণ্যের কোনো প্রতীক, ডিজাইন, নাম যাই বলি না কেন সেগুলো হচ্ছে ব্র্যান্ড। এখন সিম্পল সেন্সে আমরা হচ্ছে ব্র্যান্ডিংটাকে এইটাই জানি, কিন্তু মার্কেটিং এর ক্ষেত্রে ব্র্যান্ডিং যে কত বড় একটা হাতিয়ার, ইউ হ্যাভ নো আইডিয়া যে একটা ব্র্যান্ড আপনাকে কি করে ফেলতে পারে। এই ব্র্যান্ড নেমের কারণে, জাস্ট ব্র্যান্ড নেমের কারণে আইফোন যেটা হচ্ছে আপনার মানে বানাইতে লাগে হচ্ছে ধরেন $100, সেটা কিনতেছেন $700 বা $600 দিয়ে, মানে $500-600 আপনি জাস্ট নামের কারণে দিচ্ছেন। বা হচ্ছে এই আইফোনের থেকে হচ্ছে স্যামসাং এর যদি লেটেস্ট টেকনোলজি বলি বা হুয়াওয়ের কথা বলি, তারা নতুন নতুন অনেক টেকনোলজি দিচ্ছে, তবু আপনারা সেই প্রোডাক্টগুলির ক্ষেত্রে ধরে নেন না সেটা খুব ভালো প্রোডাক্ট। এবং ব্র্যান্ডের ক্ষেত্রে এই ব্র্যান্ডটা মানে ব্র্যান্ড অনেক ভাবে হতে পারে। ব্র্যান্ড যে জাস্ট অত্যাধুনিক নামি দামি প্রোডাক্টের ক্ষেত্রে হয় ব্যাপারটা কিন্তু এরকম না, কম দামির ক্ষেত্রেও জিনিসটা হয়। ব্র্যান্ডিং এর ব্যাপারটাই হচ্ছে একটা পার্সোনালিটি আপনার সামনে ক্রিয়েট করা। যেমন যদি টোব্যাকো কোম্পানির কথা যদি চিন্তা করি, আপনারা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো নাম শুনছেন? নাম শুনছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো? জি স্যার, নাম শুনছি। শুনছেন? কয়েকজন আর বাকিরা শুনে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কয়েকটা ব্র্যান্ডের নাম বলতে পারবেন? তারা কোন কোন ব্র্যান্ড নিয়ে কথা বলে, কাজ করে? ফ্র্যাঞ্চাইজিং। ফ্র্যাঞ্চাইজিং না, ব্র্যান্ডের নাম, ব্র্যান্ডের নাম। ধরেন ব্যানসন এন্ড হেইজেস, তারপর হচ্ছে গোল্ডলিফ, এইগুলি হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো প্রডিউস করেন। দেখেন গোল্ডলিফ, ব্যানসন একজন আরেকজনের সাথে কম্পিটিটরস, কিন্তু ব্র্যান্ড নেম আলাদা আলাদা, সেম কোম্পানি হচ্ছে বিজনেস করতেছে। কেন বিজনেস করতেছে? কারণ ব্র্যান্ড নেমের ব্যাপারটা হচ্ছে, ব্র্যান্ড জিনিসে হচ্ছে এরকম যে এই একটা সিম্পল এই নাম বা লোগো দিয়ে কত ভাবে যে কি করা যায়। কারণ আপনি কিন্তু কোম্পানির নাম জানেন না যে কোন কোম্পানি, আপনি জানেন কি ব্র্যান্ড, আপনি জানেন কি ব্র্যান্ড। তো আপনি ব্যানসন কিনেন বা গোল্ডলিফ কিনেন, আপনি মূলত তাদের প্রোডাক্টই কিনতেছেন। আবার ধরেন ব্যানসন বা গোল্ডলিফের কথা যদি বলি, এটা কি একটা হাই নামের একটা লোয়ার ব্র্যান্ড, সেই ব্র্যান্ডে একটা প্রোডাক্ট ছেড়ে দেয়। অর্থাৎ এই ব্র্যান্ড নিয়ে নানান ধরনের ব্র্যান্ড নেম দিয়ে তারা হচ্ছে পুরো মার্কেটে ক্যাপচার করে। এই যে ইউনিলিভারের কথা বলি, ইউনিলিভারের ক্লোজ আপ বলি, 7 আপ বলি, বা কত নাম, লাইফ বয়, ব্র্যান্ড নেমের কোনো অভাব নাই। কোম্পানি কি একটা, ইউনিলিভার, কিন্তু নাম দিতেছে কি আলাদা আলাদা। ইউনিলিভারের মধ্যে এই যে সানসিল্কের মধ্যে কত হিজাব রিফ্রেশ, তারপর হচ্ছে আরো কত কি কি নাম আমার এক্সাক্ট। তো
এইগুলি কেন? এই ব্র্যান্ডগুলি, এই ব্র্যান্ডিং হচ্ছে একটা স্ট্র্যাটেজি, মার্কেটিং এ ব্র্যান্ডিং হচ্ছে একটা স্ট্র্যাটেজি, এবং এই ব্র্যান্ড নামটাকে ইউজ করে একটা প্রোডাক্টের আইডেন্টিটি ক্রিয়েট করা হয়। ব্র্যান্ডটাকে ইউজ করে একটা প্রোডাক্টের আইডেন্টিটি ক্রিয়েট হয়। যেমন হলিউডের কথা যদি, যেমন হচ্ছে সিগারেটের কথা যদি বলি, আপনি চিন্তা ভাবনা করবে এটা একটা খ্যাত মার্কা কি, বা হচ্ছে এই যে ফোনের ক্ষেত্রে যদি বলি, সিম্ফনি যদি ধরি, সিম্ফনি নাম শুনলে আপনার মনে হবে এটা একটু লোয়ার এন্ডের প্রোডাক্ট, মানে হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলিরা ইউজ করে। কিন্তু যে আইফোনের কথা বলি, ও মাই গড, ইটস আ পশ প্রোডাক্ট, মানে হচ্ছে বড় দামি যারা মানে কিনে। তারপর ধরেন যদি নিউ মার্কেটের কথা বলি তাহলে খ্যাত, আর যদি গুলশানের কথা বলি, ও মাই গড, ভাবি আন্টিরা, খুব দামি দামি আন্টিদের ব্যাপার স্যাপার সেখানে। এগুলি হচ্ছে সর্ট অফ ব্র্যান্ডিং, ঠিক আছে? এর জন্য মানে হাই এন্ডের বিজনেস পার্সন যারা, তাদের ওয়াইফরা ওই নিউ মার্কেট নীল খেতে থাকতে চায় না, তারা থাকতে চায় কি গুলশান এরিয়াতে বা পশ এরিয়াতে, কারণ কি এটা সর্ট অফ তাদের জন্য ব্র্যান্ডিং, ঠিক আছে? তো এই ছিল মূলত ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনাদের জাস্ট সংজ্ঞাটা জানলেই হবে। এরপর হচ্ছে লাস্ট হচ্ছে আমাদের প্যাকেজিং। প্যাকেজিংটা হচ্ছে একটা প্রোডাক্টের মোড়কীকরণ। সে ফর এক্সাম্পল, এই যে ধরেন এই যে নুডলস এর কাপটা আছে, ভিতরে কিন্তু কি নুডলস, কিন্তু এটাকে মোড়ক করে রাখছে কি এই কাপ। তো এই কাপটা হচ্ছে কি আমার মোড়ক বা প্যাকেজ বলি নাকি। এখন দেখেন এই প্যাকেটের মধ্যে আবার অনেক কিছু লেখা আছে, যেমন ধরেন লেখা আছে মিস্টার নুডলস, আপনাদের এখানে দেওয়া আছে হচ্ছে ম্যাগি। তো প্রোডাক্টের মোড়কে যে কথাগুলি লেখা থাকে সেগুলি হচ্ছে কি আমার লেভেলিং। প্রোডাক্টের গায়ে বা মোড়কের মধ্যে যে জিনিসগুলি দেওয়া থাকে সেগুলো হচ্ছে কি আমার লেভেলিং। সো ব্র্যান্ডিং, প্যাকেজিং, লেভেলিং, তিনটা ডিফারেন্স, বুঝতে পারছেন? তিনটা ডিফারেন্স কি বুঝতে পারছেন? জি। ওকে, ঠিক আছে। তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাইসিং স্ট্র্যাটেজি। প্রাইসিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, যে একটা আসলে স্ট্র্যাটেজি না, মূলত এখানে অ্যাপ্রোচ নিয়ে কথা বলা হচ্ছে। তো প্রাইসটা আসলে একটা কোম্পানির জন্য কি পরিমাণে যে ইম্পর্টেন্ট, কজ প্রাইসের সাথে মার্কেটিং ব্যাপারটা হচ্ছে, মনে রাখেন মার্কেটিং ব্যাপারটা হচ্ছে মানুষের সাইকোলজি কাজ করা। কজ আপনি যদি কাউকে কোনো কিছু সেল করতে চান তাহলে অবশ্যই আপনার সেই মানুষটার মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে। আপনি যদি সেই মানুষটার মাইন্ডটাকে কন্ট্রোল করতে না পারেন, সেই মানুষটার মাইন্ডটাকে স্যাটিসফাইড করতে না পারেন, আপনি প্রোডাক্টটা কখনোই সেল করতে পারবেন। তো এই মাইন্ডটাকে নিয়ে যখন কাজ করছেন, তো এই প্রাইসটা খুব বড় ধরনের একটা ইফেক্ট ফেলে। কিভাবে ইফেক্ট ফেলে? ধরেন একটা প্রোডাক্ট আপনার হচ্ছে ব্র্যান্ড নেম টেম কোনো কিছু দেওয়া নাই, কিন্তু বলা হচ্ছে এই প্রোডাক্টটার দাম 2 কোটি টাকা। আপনার কি আইডিয়া প্রোডাক্টটা কি ভালো মানের হবে না খারাপ মানের হবে? আপনার মাথায় অবশ্যই আইডিয়া আসবে যে এই প্রোডাক্টটা অবশ্যই ভালো, না হলে কিন্তু এত দাম হইতো না। এই প্রোডাক্টটার দাম 200 টাকা, আপনার মাথায় কি আসবে? প্রোডাক্টটা মনে হয় ভালো না। ইভেন এই ক্ষেত্রে একটা মানে রিয়েল লাইফ উদাহরণ কথা মনে আসলো, সেটা হচ্ছে স্টিভ জবস। স্টিভ জবসকে চিনেন তো? স্টিভ জবসকে চিনেন? স্টিভ জবসকে শুনছি না। কেউ জানে না স্টিভ জবসকে? আপনাদের দেখে হুট করে ফেসবুকের একটা কোথায় যেন একটা কম্পিটিশন হয়েছে, বুঝছেন? তো কম্পিটিশনের মধ্যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বিশ্বের সবচেয়ে ধনী মানুষকে, তো সে হচ্ছে বিল গেটস জানে না, সে বলছে বিলকিস, ঠিক আছে? তো আপনাদের এখানে স্টিভ জবস হচ্ছে এই যে আইফোন অ্যাপল কোম্পানি তার জনক, সেই কোম্পানির জনক বা প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস। অ্যাপল কোম্পানির জনক বা প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস। তো এই বিল গেটস প্রথম কিন্তু আইফোন নিয়ে আসে নাই, তারা প্রথমে নিয়ে আসে কম্পিউটার, ম্যাকিনটশ বা আরো কি আমার এই এক্সাক্ট নামটা মনে নেই। তো অ্যাপল কিন্তু বা আইফোন কিন্তু, আইফোন না অ্যাপল, অ্যাপল কিন্তু প্রথম যখন মার্কেটে কম্পিউটার নিয়ে আসে তারা কিন্তু প্রথম ছিল না। অলরেডি আইবিএম আরো 40-50 বছর ধরে কম্পিউটার মার্কেটে দখল করে নিয়ে আসছিল, দখল করেছিল। তো যখন এই কোম্পানি একটা মানে আইডিয়া নিয়ে আসছিল যে তারা প্রোডাক্টের ক্ষেত্রে নতুন একটা জিনিস ইনক্লুড করছিল, একটা ইনোভেশন তাদের ছিল। ইনোভেশনটা ছিল আমরা এই যে বর্তমানে ল্যাপটপে স্ক্রিনও দেখতে পাই, টাইপও করতে পারি। তো আগেরকার যুগে প্রথমে শুধু মনিটরই ছিল, টাইপ ছিল না। তো টাইপ রাইটারের জন্য আলাদা ছিল। স্টিভ জবস ভালো কেন না এই দুইটাকে এক করে দিই, যে আমার কম্পিউটার বা মনিটরে আমার স্ক্রিনে থাকবে, আমি অটোমেটিক টাইপও করতে পারবো, ঠিক আছে? তো এর জন্য প্রথমে মার্কেটে নিয়ে আসে। তো প্রথম দুইটা প্রোডাক্ট মার্কেটে খুব ভালো চলে। এবং স্টিভ জবস এর লাইফের কাহিনী যদি পড়েন, ব্যাপারটা এরকম, স্টিভ জবস কে অ্যাপল কোম্পানি থেকে লাথি মেরা তাড়ায় দিছিল যে তোর এই কোম্পানিতে থাকার দরকার নাই, ব্যাপারটা এরকম ছিল।
সো সো যে কোনো কারণে হোক অ্যাপেল কোম্পানি থেকে উৎপাদিত একটা কম্পিউটার আইবিএম এর সাথে পাল্লা দিয়ে পারতেছিল না, অর্থাৎ মার্কেট দখল করতে পারতেছিল না। সো ওই সময় যারা সিইও বা ম্যানেজিং ডিরেক্টর ছিল তারা বলতেছিল যেহেতু প্রোডাক্টটা সেল হচ্ছে না, তাহলে এক কাজ করো, প্রোডাক্টের দামটা কমায় দাও। তাহলে আইবিএম এর থেকে আমার দাম কমে, মানে সেম প্রোডাক্ট, আইবিএম এর প্রোডাক্ট দিচ্ছে, আইফোনের প্রোডাক্ট দিচ্ছে, কিন্তু আইফোনের দামটা অ্যাপেল কোম্পানির দামটা একটু বেশি। সো বলতেছে কি প্রোডাক্টটা বিক্রি করার জন্য দামটা একটু কমায় দাও। জব বলতেছে যে না, প্রোডাক্টের দাম কোনোভাবেই কমানো যাবে না। আমি যদি প্রোডাক্টের দাম কমাই দিই তাইলে মানুষের মাথায় এই আইডিয়া ক্রিয়েট হতে পারে যে দাম যেহেতু কমাই দিচ্ছে তার মানে প্রোডাক্টেও মনে কোনো ঝামেলা আছে, ভ্যালু মনে কমাই দিচ্ছে। স্টিভ বললো কি তুমি এই আইডিয়াটা ধরে রাখো যে আমাদের প্রাইস যেটা আছে সেটা থাকবে, পারলে আমরা প্রাইস আরো বাড়ায় দিব। কেন বাড়ায় দিব? প্রাইস বাড়ায় দিচ্ছি মানে এরকম মানুষের মাথায় আইডিয়া ক্রিয়েট হবে। যেমন এই আপনি যদি আইফোনে কোনো প্রেজেন্টেশন দেখেন, তাইলে দেখেন ওরা বলে আমরা এনেছি আগের থেকে উন্নত এবং ভালো মানের চিপসেট। আগে ছিল আমাদের ওদের চিপসেট বায়োনিক, আগে আমাদের ছিল চিপসেট বায়োনিক 11, এখন আমরা এনেছি চিপসেট বায়োনিক 12। এখন বায়োনিক 12 আগে থেকে ফাস্ট, খুব স্মুথ। এখন কতটুকু ফাস্ট, কতটুকু স্মুথ আপনি কি জানেন? আপনি তো আইডিয়া না। এখন ধরেন আগে আইফোনটার দাম ছিল 1 লক্ষ টাকা, এখন নতুন আইফোনের দাম দিয়ে নিলাম 1.5 লাখ টাকা, এখন 50,000 টাকা বাড়াইছে। তো আপনার মাথায় এমনি ঢুকে গেছে, আরে বাপ রে বাপ, নতুন চিপসেট 50,000 টাকা বাড়াইছে, তার মানে এইটার ভিতরে কোনো না কোনো জিনিস আছে, এইটা তো একটা অস্থির জিনিস। ঠিক আছে, তো দেখেন তারা কিভাবে এই প্রাইস দিয়ে আপনার সাইকোলজিকে খেলতেছে, কিভাবে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে। কিছুই কিন্তু করতেছে না, বেশি কিন্তু ডেভেলপমেন্ট করতেছে, কিন্তু এই একটা সিঙ্গেল প্রাইস দিয়ে আপনার মাইন্ডসেটটাকে কন্ট্রোল করতেছে। বুঝতে পারছেন যে প্রাইসটা কিভাবে হচ্ছে আপনার মানে মার্কেটিং এ ইফেক্ট ফেলে? জাস্ট হচ্ছে আপনাদের এমনি উদাহরণ দিলাম, স্ট্র্যাটেজি এখন ঢুকবো যে কি কিভাবে হচ্ছে এই প্রাইসটা নির্ধারণ করা যাইতে পারে। আচ্ছা, আমি কি খুব ফাস্ট যাচ্ছি? হ্যালো, প্রবলেম হলে বলবেন, আমি কিন্তু প্রথম ক্লাসে বলছি আপনার আমার পড়ানোর যে কোনো প্রবলেম যদি ফেস করেন সেটা আমাকে অবশ্যই মেনশন করবেন, আমি সেটাকে মানে ঠিক করার চেষ্টা করব। তো যদি খুব ফাস্ট যেয়ে থাকি সেটা অবশ্যই আমাকে বলবেন, আমি স্লো যেয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব। ওকে ওকে, সো এখন হচ্ছে আমরা মূল্য নির্ধারণ পদ্ধতি ক্ষেত্রে আসি যে কি কি ভাবে আমি প্রোডাক্টের মূল্যটা নির্ধারণ করতে পারি। সো ফার্স্ট অফ অল হচ্ছে ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ, অর্থাৎ এখানে আমার মেইন কাজ হচ্ছে আমার যে প্রোডাকশন কস্টটা যে আছে সেই কস্টের ক্ষেত্রে আমি ফোকাস করব। ঠিক আছে, সো প্রথমে হচ্ছে ব্যয়যোগ মূল্য নির্ধারণ। তো ব্যয়যোগের মূল্য নির্ধারণের মেইন কথা হচ্ছে কি, ধরেন আপনার প্রোডাক্টটা প্রডিউস করতে লাগছে হচ্ছে 10 টাকা, প্রোডাক্টটা প্রডিউস করতে আপনার লাগছে 10 টাকা, তো আপনি এই 10 টাকার সাথে 5 টাকা প্রফিট করতে যাচ্ছেন। তো ব্যয় যোগ মূল্য অর্থাৎ ব্যয়ের সাথে যোগ করতেছেন কি মুনাফা, যেটুকু আপনি মুনাফা চাচ্ছেন। তো প্রোডাক্টের দাম দাঁড়াচ্ছে কত টাকা? 15 টাকা। তো প্রোডাক্টের দাম দাঁড়াচ্ছে হচ্ছে 15 টাকা। এটা হচ্ছে কি আমার ব্যয় যোগ মূল্য নির্ধারণ। এরপর হচ্ছে ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু কি জানেন? কে কি বলতে পারবেন ব্রেক ইভেন পয়েন্ট জিনিসটা কি? জি জি প্লিজ বলেন। স্যার যেখানে যখন ব্যয় ও আয় সমান হবে। ওকে, যখন আমার ব্যয় এবং আয়টা সমান হয়। জি, তো কোম্পানির ক্ষেত্রে না তাদের একটা ব্রেক ইভেন পয়েন্ট ধরে নেওয়া হয়, সমান ধরে নেয় যে আমি চাচ্ছি আপকামিং 2 বছর বা 2.5 বছরের মধ্যে আমার কি বলবো, আমার ব্রেক ইভেন আমি পয়েন্টে পৌঁছে যাবো, অর্থাৎ আমার আয় এবং ব্যয় সমান হবে। তো এখন আমার প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করতে কত কষ্ট হয়েছে সেটা তো আমি জানি, রাইট? প্রত্যেকটা প্রোডাক্ট কষ্ট হইতে কত হয়েছে সেটা আমি জানি। তো আমি 2.5 বছরের মানে আমি ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছে যাচ্ছি। তো কোম্পানি করে কি একটা সেলস ফোরকাস্ট করে নেয় যে ওই 2.5 বছরে আমার কতটা প্রোডাক্ট সেল হইতে পারে। তো ধরেন 2.5 বছরে আমি ধরে নিচ্ছি 2.5 বছরে আমার 200টা প্রোডাক্ট সেল হবে। ঠিক আছে, তো এখন ওই 200টা প্রোডাক্ট তৈরি করতে আমার লাগে হচ্ছে 2 লক্ষ টাকা। তো আমি চাচ্ছি কি 2.5 বছরে মানে ব্রেক ইভেন পড়তে, তো 2 লক্ষ টাকা 200টা প্রোডাক্ট, তো 2 লক্ষকে ওই 200 দিয়ে ভাগ করলে আমার প্রোডাক্টের দামটা আসতেছে, ওইভাবে হচ্ছে আমি প্রোডাক্টের প্রাইসটা সেট করব। তো আলটিমেটলি ওই আমার ব্রেক ইভেন পয়েন্টে যে আমার আয় এবং ব্যয়টা হচ্ছে কি সমান হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি এটা স্যার? ভারসাম্য বিন্দুর ক্ষেত্রে? জি স্যার। ওকে, তারপর হচ্ছে কি ভ্যালু ভিত্তিক। ভ্যালু ভিত্তিকটা হচ্ছে যে আপনি
কি চিন্তা করতেছেন যে এই প্রোডাক্টটা আমাকে কতটুকু ভ্যালু দিচ্ছে, সেই অনুযায়ী আপনি প্রোডাক্টের প্রাইসটা দিবেন। যেমন ধরেন আপনাদের ক্ষেত্রে হয় কিনা আমি জানি না, যেমন ধরেন ঢাকা শহরে যদি আপনি রেস্টুরেন্ট গুলিতে যান তাহলে একটা ব্যাপার হচ্ছে আপনাদের রেস্টুরেন্টের পর একটা সার্টেন হচ্ছে টিপস দিতে হয়। তো নর্মাল কোন রেস্টুরেন্টে গেলে 10-20 টাকা দিলে এনাফ। এখন আপনি যদি একটু মোটামুটি ভালো রেস্টুরেন্ট যান, এখন সার্ভিস কি নর্মাল যদি রেস্টুরেন্টে যান যে নর্মাল আপনাকে যে সার্ভিস দেওয়া সেই সার্ভিস, এখন আপনি এক রেস্টুরেন্টে গেলেন, যাওয়ার পরে একটা লোক সুন্দর করে ভদ্রভাবে এসে বলতে স্যার আপনার কি লাগবে স্যার, আপনাকে এইরকম ভাবে দিচ্ছে, আপনি যে লাস্টে হাত ধোবেন, হাত ধোয়ার জন্য আপনি উঠতে হবে না, সে আপনাকে হাত ধোয়ার জন্য আলাদা একটা বল এনে দিচ্ছে, গরম পানি দিচ্ছে, আপনি সুন্দর দিয়ে হাত ওয়াশ করলেন, সে টিস্যু নিয়ে দাঁড়ানো। তো আপনি তার কাছ থেকে খুব ভালো একটা সার্ভিস পাচ্ছেন না? চিন্তা ভাবনা যে যেহেতু আমাকে এত ভালো একটা সার্ভিস, তো তাকে একটু বেশি টাকা দিই, রাইট? বা আপনি যদি 5 স্টার হোটেলের কথা চিন্তা করেন, 5 স্টার হোটেলে একটা চা খাইতে আপনার 250 থেকে 300 টাকা লাগবে, কিন্তু একটা টঙের দোকানে লাগবে হচ্ছে 5 টাকা। তো এত বেশি টাকা কেন দিচ্ছেন? তার কারণ আপনি ধরে নিচ্ছেন ওইখান থেকে ওভারঅল যে সার্ভিসটা পাচ্ছেন, তো ওইখান থেকে একটা ওভারঅল একটা বেশি ভ্যালু পাচ্ছেন ওই চাটার মধ্যে। শুধু চাটাই না, এটার সাথে আরো অনেক এক্সট্রা ভ্যালু অ্যাডেড, যার কারণে হচ্ছে এই প্রোডাক্টটার দাম আমি বেশি দিচ্ছি। ঠিক আছে, এর জন্য একটা চায়ের দাম 250 টাকা 5 স্টার হোটেলে রাখা হয়, কারণ ওইখানে শুধুমাত্র চাই খাওয়ানো হয় না, বরং ওইখানে একটা এনভায়রনমেন্টও হচ্ছে আপনাকে প্রোভাইড করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ। এরপর হচ্ছে আমাদের প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ। তো প্রথমে আছে চলমান হারে মূল্য নির্ধারণ। যেমন ধরেন আপনি নতুন যেই চিপসই আসেন না কেন, সবগুলি চিপসের দাম হয় কি আইদার 10 টাকা অথবা 15 টাকা। কেন? মার্কেটে আগে থেকে অনেক চিপস আছে, সো ওই চিপস গুলি প্রত্যেকটার দামই হচ্ছে আইদার 10 টাকা বা 15 টাকা। তো আপনি ওই দামে হচ্ছে কি বিক্রি করে দিচ্ছেন, অর্থাৎ চলমান হারে বিক্রি করতেছেন। আরেকটা হচ্ছে দরপত্র। দরপত্রটা ভিত্তিক হচ্ছে সর্ট অফ টেন্ডার। যেমন এই যে আইপিএল বলি, বিপিএল বলি, এই সময় খেলোয়াড়দের দরপত্র হয় না, টেন্ডার হয় না। যেমন কি একটা প্রোডাক্ট আমি বিক্রি করব, তোমরা টেন্ডার করো, বিড করো যে কত, যে আমি এই কলমটা বিক্রি করবো, একজন বললো 5 টাকা, একজন বললো 10 টাকা, একজন বললো 15 টাকা। তো সবচেয়ে বেশি যে বিক্রি করতেছে আমি তারাই দিয়ে দিতেছি, তার মানে প্রোডাক্টের দাম দাঁড়াচ্ছে কত, 15 টাকা। সেটা কিভাবে বের করতেছি? দরপত্রের মাধ্যমে বের করতেছি। ওকে, এবং সর্বশেষ হচ্ছে আমাদের চাহিদা ভিত্তিক। চাহিদা ভিত্তিক মানে হচ্ছে when demand increases your price will increase, when your demand will decrease your price will also decrease। অর্থাৎ ডিমান্ডের সাথে আপনার প্রাইসটা মানে ই করবে। এখন ডিমান্ডের সাথে প্রাইস বাড়তেও পারে, কমতেও পারে, ডাজন্ট ম্যাটার। বাট সাধারণত উদাহরণ ক্ষেত্রে বললাম যে ডিমান্ড যখন বেড়ে যায় না, তখন বাংলাদেশের ক্ষেত্রে ডিমান্ড যখন বেড়ে যায়, বাংলাদেশের ক্ষেত্রে প্রাইসটা তেলায় আসমানে ওঠে। যেমন ধরুন রমজান মাস আসলেই প্রত্যেকটা প্রোডাক্টের দাম একদম মানে আকাশে, মানে মধ্যবিত্ত ফ্যামিলিরা যে কিনবে কোনো ওয়ে নেই। তারপর ধরেন এই যে ঈদের সময় আসলে বিশেষ করে গাড়ি ভাড়ার সময় দেখা যায় স্যার বোনাস লাগবে স্যার, 5 টাকার গাড়ি ভাড়া আমার দেওয়া লাগে 15 টাকা। তারপরে এই যে পেঁয়াজের ক্ষেত্রে যখন হচ্ছে মানে পেঁয়াজ বাজারে সাপ্লাই থাকে না, ডিমান্ড অনেক বেড়ে যায়, 10 টাকার পেঁয়াজ আমার বা 40 টাকার পেঁয়াজ আমার কেনা লাগে 300 টাকা 400 টাকা করে, কিনেন না? এগুলি সম্বন্ধে আপনারা খুব ভালো করে জানেন, এগুলো তো সর্ট অফ মার্কেটিং এর ক্ষেত্রেই থাকে। তো চাহিদা ভিত্তিকটা হচ্ছে এটা, যে আপনার ডিমান্ডের সাথে রিলেট করে আমি প্রোডাক্টের প্রাইসটা বাড়াবো। ইভেন দেখেন এই যে করোনাকালীন সময়ের শুরুতে, মানে করোনা শুরু হওয়ার আগে একটা ফেস মাস্কের দাম ছিল 10 টাকা, বা সার্জিক্যাল মাস্কের দাম ছিল 10 টাকা বা 5 টাকা। পরবর্তীতে করোনার সময় একটা ফেস মাস্ক আমার কেনা লাগছে 20 টাকা 25 টাকা দিয়ে, কারণ কি ডিমান্ড অনেক বেড়ে গেছে, মার্কেটে কোনো সাপ্লাই। যখন শেষের পথে বাঙালি যখন ড্যাম কেয়ার, করোনা কিছুই না, আমরা করোনার চেয়েও শক্তিশালী, তখন যে দেখা যাচ্ছে কি প্রোডাক্টে যখন এইরকম লেভেলে ফেস মাস্ক ইউজ করা স্টার্ট হচ্ছে, এখন আমরা 4টা ফেস মাস্ক কিনে হচ্ছে 10 টাকা দিয়ে, অর্থাৎ একটা প্রোডাক্টের দাম হচ্ছে 2.5 টাকা। তার মানে কি দেখেন, ডিমান্ড অনুযায়ী বা চাহিদা অনুযায়ী প্রোডাক্টের দাম আপ ডাউন করতেছে। তো এইটাই হচ্ছে মূলত চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণ। তো এইখানের মধ্যে মূল্য নির্ধারণ যে পদ্ধতিগুলি বা অ্যাপ্রোচ গুলি দেওয়া আছে, কারো কোনোটা নিয়ে কোনো প্রবলেম আছে? সবাইকে বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? জি স্যার। ক্লিয়ার। ওকে, ক্লিয়ার স্যার। একদম অল ক্লিয়ার নাকি? জি। তো এরপর তাহলে হচ্ছে ইউনিট 2 তে যাব। তো ইউনিট 2 তে যাওয়ার আগে আমরা দেখি যে এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে, এই প্রাইসিং হ্যালো নিয়ে কি স্যার। কি কোশ্চেন। यस বলেন। স্যার পণ্য শাড়িটা বাদ দিয়ে গেছেন স্যার। পণ্য শাড়ি বলতে কই পণ্য শাড়ি? তো পণ্য শাড়ি দেওয়া নেই। না আচ্ছা স্যার, পণ্য শাড়ি, শীতটা নাই স্যার।
আচ্ছা শীটের যেটা আছে ওইটা লেস ইম্পর্টেন্ট, তোমার আমি জাস্ট বলে দিই। পণ্য সারির ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা শাড়ির মধ্যে যতগুলি প্রোডাক্ট আছে সবগুলি সেম। আপনারা যেমন হচ্ছে বাটার শোরুমে যদি ঢোকেন বা কোনো জুতার শোরুমে যদি ঢুকেন, তাহলে দেখবেন স্লিপার্স ওই শাড়িতে যত প্রোডাক্ট আছে সব 250 টাকা বা 550 টাকা। স্নিকার্স এর যদি ঢুকেন বা হচ্ছে চটির ক্ষেত্রে যদি ঢুকেন, ওই ক্ষেত্রে সবগুলি হচ্ছে কত টাকা, 550 টাকা। বা মেয়েদের একটা শু থাকছে 250 টাকা, 300 টাকা, এরকম থাকে না? সো পণ্য শাড়ির ব্যাপারটা হচ্ছে একটা শাড়িতে যত প্রোডাক্ট আছে সবগুলির দাম হচ্ছে কি সেম। এটা হচ্ছে শাড়ি ভিত্তিক মূল্য নির্ধারণ। বুঝতে পারছেন? এটা জি হচ্ছে স্যার, মূলত বুঝতে ওই স্ট্র্যাটেজির মধ্যে আসবে, যেটা হচ্ছে স্ট্র্যাটেজিটা আমি পরবর্তীতে ইনক্লুড করে আমি আপনাদের পড়াবো। টেনশন নিয়ে কোনো ই নেই। ওকে, তো এখন দেখেন, যেমন ধরেন 3 নাম্বারে যদি বলি, 3 নাম্বারের মধ্যে বলা আছে যে প্রতিযোগীর পণ্যের মূল্যের উপর ভিত্তি করে কোন মূল্য নির্ধারণ। প্রতিযোগিতার মধ্যে কি প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ, কারণ ওই যে চলমান হারে প্রতিযোগী যেভাবে দিতেছে, যে দামে দিচ্ছে আমিও সেই দামে দিচ্ছি, সেটা হচ্ছে কি প্রতিযোগিতা। 2 নম্বরে কোন ধরনের মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিক্রেতা পণ্যের খরচকে বিবেচনা না করে পণ্যের ভ্যালুকে বিবেচনা করতেছে। তাহলে পণ্যের ভ্যালু তার মানে কি ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ, কারণ ভ্যালু ভিত্তিক আমার কত খরচ হলো, একটা চা বানাইতে কত খরচ দিতে আমরা তো সেটা দেখি না, এবং ওভারঅল কত ভ্যালুটা আমি ক্রিয়েট করতেছি সেটা অনুযায়ী আমি প্রোডাক্টের দাম দিই। তারপর হচ্ছে উপরে কি আছে, তারপর হচ্ছে যেমন দেওয়া আছে যে মূল্য নির্ধারণ সাধারণ পদ্ধতি, ব্যয় ভিত্তিক, ভ্যালু ভিত্তিক, প্রতিযোগিতা ভিত্তিক, সবগুলি করছি। তারপর ভারসাম্য বিন্দু থেকে বেশি বিক্রি করলে কি হবে, লাভ হবে, কম বিক্রি করলে কি হবে, ক্ষতি হবে। তো এরকম, তো এই জিনিসগুলি হচ্ছে, যেমন এই 5 নম্বরে যেটা দিছে যে পণ্যের মূল্য নির্ধারণ পদ্ধতি, অতিরিক্ত উচ্চ মূল্য, এই জিনিসগুলি হচ্ছে শীটে দেওয়া নাই। তো এই স্ট্র্যাটেজিগুলি এটা দেওয়া নাই। তো এই জিনিসটা হচ্ছে পরবর্তীতে আমি একটা লেকচারে আমি আপনাদের পড়াই দিব। তো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তো এখন হচ্ছে কিভাবে কোশ্চেন গুলি আসে, যে স্ট্র্যাটেজি গুলি দেওয়া এখান থেকে, এখন তো বুঝতে পারছেন যে কি কিভাবে কোশ্চেন আসতে পারে মূল্য নির্ধারণ থেকে, রাইট? ওকে, সো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বন্টন প্রণালী, দ্যাট ইজ সাপ্লাই চেইন। আমরা হচ্ছে 4P পড়েছেন লেকচার 2 তে না লেকচার 1 এ? 4P পড়েছেন লেকচার 1 এ। লেকচার 1 এ তো ওইখার মধ্যে প্লেস ছিল, মনে আছে? ওই প্লেসটা হচ্ছে কি বন্টন প্রণালী, যেটা হচ্ছে এই যে আমাদের এখানে স্ক্রিনে দেওয়া আছে। তো বন্টন প্রণালীর ক্ষেত্রে এখন বন্টন প্রণালীটা হচ্ছে মূলত যার মাধ্যমে হয়ে বা একটা নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের মাধ্যমে আপনি প্রোডাক্টটা উৎপাদক থেকে ভোক্তার কাছে পৌঁছাচ্ছেন, সেটা হচ্ছে কি আপনার বন্টন প্রণালী। ঠিক আছে, তো এই বন্টন প্রণালী দেওয়া আছে ভোগ্য শিল্প, এক একটা পণ্যের ক্ষেত্রে বন্টন প্রণালী এক এক রকম হয়। তো আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভোগ্য পণ্য, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভোগ্য পণ্য। তো এইটা জানলে হবে। তো এটার ক্ষেত্রে একটা জিনিস বললেই আপনার নোট করে নিতে পারেন চাইলে খাতার মধ্যে, সেটা হচ্ছে বন্টন প্রণালীর প্রথমে শুরুতে থাকে উৎপাদক এবং সবার শেষে থাকে হচ্ছে ভোক্তা। বন্টন প্রণালীর প্রথমে শুরুতে থাকে উৎপাদক, সবার শেষে থাকে ভোক্তা। তারপর উৎপাদক এবং ভোক্তা এই দুইটার মধ্যে সংযোগ করে হচ্ছে কারা, মধ্যস্থ ব্যবসায়ী। তারপর ধরেন আসলো খুচরা ব্যবসায়ী, কার মধ্যে কমিউনিকেশন ক্রিয়েট করে, পাইকার এবং ভোক্তা। তারপর হচ্ছে এজেন্টটা তেমন থাকে না, পাইকার কার মধ্যে সংযোগ, উৎপাদক, তারপর হচ্ছে খুচরা, এরকম। ঠিক আছে, ওকে। তো এখন জাস্ট হচ্ছে আমরা ভোগ্য পণ্যের বন্টন প্রণালীগুলি। তো ভোগ্য পণ্যের এই 4 ধরনের বন্টন প্রণালী হতে পারে। তো এই যে 4 ধরনের বন্টন প্রণালী, এই 4টা আপনার কোনো জানার দরকার নেই, কোনো জানার দরকার নেই। আপনার যেটা জানার দরকার প্রণালী 1 এবং প্রণালী নাম্বার 4। তো প্রণালী নাম্বার 4 এ যেটা জানা দরকার সেটা হচ্ছে এটার অপর নাম, যে উৎপাদন যখন পাইকার, খুচরা ব্যবসায়ী, এজেন্ট নানান মানুষ হাবিজাবি লোকজনকে ইনক্লুড করে যখন ভোক্তাদের কাছে প্রোডাক্ট পৌঁছায় দিবে, তখন সেটাকে বলা হয় পরোক্ষ বন্টন প্রণালী। আবার বলতেছি, উৎপাদনকারী যখন বিভিন্ন ধরনের মধ্যস্থ ব্যবসায়ীদের ইউজ করে ভোক্তাদের কাছে প্রোডাক্ট পৌঁছায় দিবে, তখন সেটাকে বলা হয় পরোক্ষ বন্টন প্রণালী। তারপর হচ্ছে অর্থাৎ উৎপাদনকারী যখন সরাসরি ভোক্তাদের কাছে প্রোডাক্টটা পৌঁছায় দিবে, তখন সেটাকে বলা হয় প্রত্যক্ষ বন্টন প্রণালী। চাইলে লিখে নিতে পারেন। স্যার 15 নম্বর একটা উদাহরণ দেন স্যার।
ডেফিনেটলি উদাহরণ দিব, 1 মিনিট ওয়েট করেন, আমার গলা কথা বলতে খুব কষ্ট হচ্ছে। ওকে, যেমন ধরেন উৎপাদনকারী ভোক্তা সরাসরি আপনার কাছে, যেমন ধরেন গোয়াল যে আছে, ধরেন যার কাছে গরু আছে, সেই গরু থেকে দুধটা কালেক্ট করে সাথে সাথে বাজারে নিয়ে আপনার কাছে সরাসরি বিক্রি করে দিচ্ছে, সে কি মানুষজনকে আর ইনক্লুড করতেছে? ইনক্লুড করতেছে না। অর্থাৎ উৎপাদনকারী কি সরাসরি আপনার কাছে নিয়ে আসতেছে। বা গ্রামাঞ্চলে এই জিনিসটা বেশি দেখা যায়, গ্রামাঞ্চলে কৃষক যারা আছে প্রোডাক্ট উৎপাদন করে উৎপাদন নিয়ে বাজারে নিয়ে ডিরেক্ট সরাসরি বিক্রি করে দেয়। এটা হচ্ছে কি সরাসরি। এবং অপর নামগুলি একটু লিখে নেন, অপর নামগুলি লিখে নেন। যখন উৎপাদনকারী ভোক্তাদের কাছে প্রোডাক্টটা সরাসরি বিক্রি করে, এই বন্টন প্রণালীর একটা নাম হচ্ছে প্রত্যক্ষ, বলতেছি লিখেন, প্রত্যক্ষ বন্টন প্রণালী। 2 নাম্বারে হচ্ছে সরাসরি বন্টন প্রণালী, প্রত্যক্ষ, তারপর হচ্ছে সরাসরি। আরেকটা হচ্ছে শূন্য স্তর, আরেকটা হচ্ছে শূন্য স্তর। শূন্য স্তর। এখন এই কথা হচ্ছে, এই যে প্রত্যক্ষ প্রণালীটা আছে, এই প্রত্যক্ষ প্রণালীটা আসলে কোন ধরনের প্রোডাক্টের সবচেয়ে বেশি ইউজ করা হয়? মূলত যে প্রোডাক্টগুলি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, পচে যাবে, চেষ্টা করা হয় ওই প্রোডাক্টগুলি যত তাড়াতাড়ি সম্ভব ভোক্তার কাছে পৌঁছানো দেওয়া। তো পচনশীল দ্রব্যের ক্ষেত্রে চেষ্টা করা হয় কি, যে উৎপাদনকারী থেকে ভোক্তার কাছে সরাসরি প্রোডাক্টটাকে ডেলিভার করে দেওয়া। বুঝতে পারছেন? তো বন্টন প্রণালীর কনসেপ্টটা বুঝতে পারছেন কি? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তো এই বন্টন প্রণালীর পরে আমরা যেটা নিয়ে কথা বলবো, যে এইখানে তো দেখেন বন্টন প্রণালী তো অনেকগুলি আছে, রাইট? তো এগুলির স্যার, মধ্যে থেকে আপনি শূন্য বন্টন Yes, প্রণালী এটা বুঝছি না অবশ্য। বুঝি নাই। শূন্য বন্টন প্রণালী এটা শূন্য, একটু বুঝিয়ে দিন। শূন্য না, এটা হচ্ছে শূন্য স্তর। শূন্য স্তর মানে হচ্ছে আপনি উৎপাদনকারী এবং ভোক্তা এর মাঝখানে কাউকে ইউজ করবে না। যেমন যদি 2 নাম্বারের কথা বলি, 2 নাম্বার কিন্তু একজনকে ইউজ করতেছেন, অর্থাৎ আরো একটা স্তর ইউজ করতেছেন। 4 নাম্বারের যদি কথা বলি, মাঝখানে আরো 3টা স্তর কি ইউজ করতেছেন। তো 1 নাম্বার কি শূন্য স্তর, অর্থাৎ আপনি এক্সট্রা কাউকে ইউজ করতেছেন। বুঝতে পারছেন? তাহলে তো স্যার সরাসরি বন্টন প্রণালী হয়ে যায় এটা। হ্যাঁ, এটার নাম তো সরাসরি বন্টন প্রণালী। 1 নাম্বারের নাম তো সরাসরি বন্টন প্রণালী। তাহলে এটা শূন্য কেমনে? অপর স্যার নাম, অপর নাম, শূন্য স্তর, সরাসরি, এগুলি হচ্ছে অপর নাম। ও জি। বুঝছেন? প্রত্যক্ষ বন্টন প্রণালী, শূন্য স্তর বা সরাসরি, এগুলি জাস্ট হচ্ছে অপর নাম, একটা আরেকটা অপর নাম। জি বলেন, আরেকজন কে যেন কি বলতে চাইছিলেন? স্যার, কোন কৃষক যদি স্যার তার নিজ জমি থেকে সরাসরি বিক্রয় করে, তাহলে স্যার এটা শূন্য বন্টন প্রণালী হইব? ইয়েস, কারণ কি উৎপাদক এবং ভোক্তা তার মাঝখানে আপনি কি কাউকে ইউজ করতেছেন? ইউজ করতেছেন না, সরাসরি প্রোডাক্টটা দিয়ে দিচ্ছেন, তখন সেটা হয়ে যাবে কি প্রণালী নাম্বার 1, সরাসরি। এখন আবার দেখা গেল আপনি একজন পাইকারি ব্যবসায়ী, আপনি কি করছেন, সেই কুমিল্লা থেকে সুদূর এক জায়গা থেকে একটা প্রোডাক্ট কিনছেন, কিনে ঢাকার কারওয়ান বাজারে বিক্রি করতেছেন। তার মানে কি আপনি একজন বন্টন প্রণালীর মাঝখানে একজন পাইকারি হিসেবে কাজ করতেছেন না? কাজ জি করতেছেন স্যার। কিনা? সরাসরি ভোক্তার কাছ থেকে বিক্রি করতেছেন, করতেছেন না? তো আপনি তখন সেটা সরাসরি বন্টন প্রণালী হয়ে যাবে না, তখন এই যে 2 নাম্বার বা 3 নাম্বার বা 4 নাম্বার যে কোনো একটা হয়ে যাবে, তখন সেটা পরোক্ষ। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে। ওকে, গুড, সেরম ক্লিয়ার। এরপরে কথা হচ্ছে, এই যে এখানে কিন্তু অনেক বন্টন প্রণালী ছিল, এখন কথা হচ্ছে আমরা কোন বন্টন প্রণালীটা সিলেক্ট করব। সেই সিলেক্ট করার ডিসিশনটা নির্ধারিত হবে এই যে এখানে যে জিনিসগুলি আছে সেটার উপর। আমরা কোন বন্টন প্রণালীটা নিব সেই জিনিসটা ডিসাইড করবে এই কয়টার উপর। তো এইখান থেকে যে কোশ্চেনগুলি দাবিতে যদি আসে, সেই কোশ্চেনটা আসতে পারে যে বন্টন প্রণালী নির্বাচনে পণ্য সংক্রান্ত বিবেচনা করা হবে নিচে কোনটি, বা বাজার সংক্রান্ত বিবেচনা করা হবে কোনটি। অর্থাৎ বাজারের আন্ডারে কোনটা, পণ্য বিবেচনার আন্ডারে কোনটা, বা পণ্য প্রতিষ্ঠান সংক্রান্ত কোনটা, সেই জিনিসগুলি আপনাকে জানতে হবে। সংজ্ঞা জানা কোনোই দরকার নাই। তো আমি জাস্ট কিছু উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই দিচ্ছি। সে ফর এক্সাম্পল, এইখানে দেওয়া আছে বাজার বিবেচনার ক্ষেত্রে ভোক্তার সংখ্যা বা ভোক্তার অবস্থান। তো এখন ধরেন আপনি একটা প্রোডাক্ট চায়নার সাংহাইতে বিক্রি করে যাচ্ছেন। সাংহাই কি চায়নাতে রে? করোনা আসছে কোন জায়গা থেকে জানো? চায়নার উহান ভাইয়া, উহান। উহান শহর থেকে। তো আপনি ধরেন একটা প্রোডাক্ট চায়নার উহান শহরে বিক্রি করতে চান,
তো আপনি যদি সরাসরি চায়নাতে যায় বিক্রি করতেন তাহলে আপনার জন্য একটা ঝামেলা না? তো আপনি সেখানে কি সরাসরি বা প্রত্যক্ষ বন্টন প্রণালী ইউজ করবেন না, করবেন কি চায়নার উহান শহরে কি আছে বা চায়নার একটা ডিস্ট্রিবিউটর আপনি খুঁজে বের করবেন, তার কাছে ভাই আমি তোর কাছে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, এখন তুই চায়নার জাহান নামে বিক্রি করগা, আমার কোনো আসে যায় না। তো সেখানে আপনি কি করতেছেন, পরোক্ষ ইউজ করতেছেন। তো এর জন্য কি ভোক্তার অবস্থান বা সংখ্যাটাকেও আমি ডিফাইন করতেছি, একটা গেল। তারপর হচ্ছে 2 নম্বরে হচ্ছে পণ্য সংক্রান্ত বিবেচনা, অর্থাৎ পণ্য মূল্য একক বা যেটা বলি কেন এককের ক্ষেত্রে যদি বলি, ধরেন মানুষ যখন কিনে একটা প্রোডাক্ট কিনে, যেমন ধরেন বাংলাদেশের মানুষ ফেরারি কিনবে বা একটা টয়োটা কিনবে, সরাসরি প্রোডাক্ট আপনার কাছে দিয়ে দিতে পারি আমি। বা একটা মানুষ হচ্ছে লাক্স সাবান কিনবে, এখন লাক্স সাবান যদি ইউনিলিভার প্রত্যেক মানুষের ঘরে ঘরে যায় বিক্রি করতে চায়, তাহলে কি এটা কি সম্ভব? এটা কতটা মানে একটা টাইম কনজিউমিং বা কতটা কস্ট হবে একবার চিন্তা করেন। তো এর জন্য ইউনিলিভার করে কি, পাইকার যারা আছে তাদের কাছে বিক্রি করে দেয়, পাইকাররা খুচরাদের কাছে বিক্রি করে দেয়, খুচরা হচ্ছে আবার কি আপনাদের কাছে বিক্রি করে দেয়। তো পণ্যের একক ওজন এই অনুযায়ী কি ডিফারেন্ট আলাদা আলাদা হয়। আচ্ছা, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেমন ধরেন আছে আর্থিক সামর্থ্য বা ধরেন চ্যানেল নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা। তো চ্যানেল নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা করতে যদি বলি, সেটা হচ্ছে ইউনিলিভার ইউনিলিভার যে প্রোডাক্টগুলি মার্কেটে বিক্রি করে, অর্থাৎ মার্কেটে মূলত প্রোডাক্টটা ডিস্ট্রিবিউট করে কারা, পাইকার বা খুচরাই। এখন পাইকারি ব্যবসায় হুট করে বললো যে আমার প্রোডাক্টে 10 টাকা লাভ দিতে হবে, আগে ধরেন লাভ দিতেন 5 টাকা, এখন পাইকার বলতেছে আমার লাভ দিতে হবে 10 টাকা। এখন আপনি যদি পাইকারকে 10 টাকা লাভ দিতে চান, মিনস প্রোডাক্টের প্রাইস আপনার বাড়াই দিতে হবে। এখন আপনি যদি প্রোডাক্টের প্রাইস বাড়ায় দেন, তাহলে সেই প্রোডাক্ট আবার মার্কেটে চলবে না, তাহলে আপনি কি একটা ঝামেলায় পড়ে যাবেন না, প্রোডাক্ট সেল হবে না। তো এর জন্য কোম্পানি মাঝে মধ্যে চায় তার যে সাপ্লাই চেনটা আছে সেই সাপ্লাই চেনটা সে নিজে কন্ট্রোল করুক, অর্থাৎ তার নিজের সাপ্লাই চেন থাকুক, সে নিজেই প্রোডাক্ট মার্কেটে বিক্রি করুক। তো তখন যদি আপনি চান যে আমি নিজে হচ্ছে সাপ্লাই চেনটা কন্ট্রোল করব, তাহলে কিন্তু আপনি ওদের হাতে কন্ট্রোলটা দিবেন না, তখন আপনি চেষ্টা করবেন কি সরাসরি প্রোডাক্টটা কাস্টমারদের কাছে করে, যাতে হচ্ছে কি টোটাল পাওয়ারটাই আপনার উপর থেকে যায়। এবং সবার লাস্টে হচ্ছে মধ্যস্থতা বিবেচনা, যে মধ্যস্থতা বলতে কি পাইকার এবং খুচরায় আছে তাদের অনেক বিবেচনা, যেমন এখানে ধরেন সরকারি বিধিবিধান দেওয়া আছে বা প্রাপ্য সহজ প্রাপ্যতা জিনিসটা দেওয়া আছে। যেমন ধরেন আমেরিকা যারা আছে বা হচ্ছে কয়েকদিন আগে আমেরিকা এবং হচ্ছে চায়না এদের মধ্যে হচ্ছে কিন্তু একটা বাণিজ্যিক ওয়ার হয়েছে। কেমন ওয়ার হয়েছে, যেমন চায়না চাইলেও তাদের হুয়াওয়ে ফোন আমেরিকাতে বিক্রি করতে পারতেছে না, বা আমেরিকা হুয়াওয়ে চাইলেও হচ্ছে পাবজি ইন্ডিয়াতে চালাইতে পারতেছে না। কেন? সরকারি ভাবে বিধি নিষেধ আছে যে চায়না কোনো প্রোডাক্ট চালানো যাবে না। আচ্ছা, তাহলে চালানো যাবে না, তাহলে কি করা যায়? তাহলে এক কাজ করো, তুমি হচ্ছে ইন্ডিয়ার কোনো একটা লোককে সিলেক্ট করো, এছাড়া তো তুমি বিক্রি হয় ইন্ডিয়ার কোনো লোক করো, ওই লোক ওইখানে কাজ করবে, তুমি দিন শেষে যে প্রফিটটা হবে তার একটা সার্টেন প্রফিট তুমি পেয়ে যাবে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে গ্রামীণ ফোন কি বাংলাদেশের কোম্পানি না, গ্রামীণফোন হচ্ছে মূলত টাইনার এর একটা প্যারেন্ট কোম্পানি। তো বাংলাদেশে গ্রামীণফোন বিজনেস করার পর যত লাভ হয় সেটা হচ্ছে ওই প্যারেন্ট কোম্পানিকে তারা পাঠায় দেয়। তো এইটা হচ্ছে মধ্যস্থতার একটাই, যে আমি সরাসরি না যে আছে কিনা কি আসে বিষয় সেই জিনিসগুলি চিন্তা ভাবনা করে আমি হচ্ছে সেই জিনিসটাকে select করি। তো এখন তো বুঝতে পারছেন যে আমি কখন কোন বন্টন প্রণালী ডিফাইন করব, সেই জিনিসটা এই জিনিসগুলির উপর হচ্ছে ডিফাইন করে। ওকে, বিবেচ্য বিষয়গুলি কি ক্লিয়ার? করছি স্যার। জি ক্লিয়ার ভাই। জি স্যার। ওকে ঠিক আছে, একটু 2টা মিনিট একটু কষ্ট করে ওয়েট করেন, আমি 2টা মিনিট পরে আসতেছি, একটু হোল্ড করেন।
আপনি কি আছেন? কথা শুনতেছেন আমার? জি ওকে, এই হেডফোনটা খুব ঝামেলা করতেছিল এবং গরমে হচ্ছে খুব সাফোকেশন ফিল ছিল। ওকে, সো বন্টন প্রণালী গেল। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রণালী। তো প্রণালী সম্বন্ধে জানা, এখন হচ্ছে প্রণালী দ্বন্দ্ব নিয়ে যাবো। প্রণালী দ্বন্দ্ব কি? প্রণালী দ্বন্দ্ব হচ্ছে সর্ট অফ মারামারি। প্রণালী দ্বন্দ্ব হচ্ছে সর্ট অফ মারামারি। সে ফর এক্সাম্পল আপনার একটা মেয়ের খুব পছন্দ, আপনার একটা মেয়ের খুব পছন্দ, এখন ভাইয়া হচ্ছে কি সাউন্ডটা প্রপারলি আসতেছে না, প্রপারলি আসতেছে না। ইয়াটা একটু মুখের কাছে নিয়ে নেন, ওই যে হ্যাঁ হ্যাঁ আছে। হোল্ড অন কিভাবে পেঁচাতে যায়, পেঁচানো টাফ হয়ে যাবে। আচ্ছা আমি হচ্ছে ওইটা ইউজ করি, সমস্যা নেই, আপনাদের সাউন্ডের প্রবলেম হলে আমি এটা ইউজ করি। হোল্ড অন। হ্যালো, জি জি এখন ঠিক আছে। ওকে, এটা হচ্ছে এই যে কুশনের জন্য একদম হচ্ছে কান পুরো ঢেকে রেখে কোনো ইয়ার চাইতে না, এর জন্য হচ্ছে ঝামেলা। ওকে, তো যে জিনিসটা বলছিলাম, সে ফর এক্সাম্পল আপনার হচ্ছে একটা মেয়েকে খুব পছন্দ, এখন যারা যখন বন্ধুরে বললেন যে বন্ধু আমার তো এই মেয়েরে পছন্দ, বন্ধু গেছে খেপা কি কস না কস এই তোর ভাবি, তুই এইটারে পছন্দ করস মানে এই লাগা গেল দুই বন্ধুর মধ্যে মারামারি। তো এই যে যখন ধরেন বন্ধুরে নিজেরা মারামারি লাগছেন, তখন সেটা হয়ে যাবে হচ্ছে আনুভূমিক। অর্থাৎ যখন সেম স্তরে, প্রণালীর সেম স্তরে মারামারি হবে, যেমন পাইকার মারামারি লাগলো, খুচরা মারামারি লাগলো, তখন সেটা হচ্ছে কি আনুভূমিক। এখন আপনি আপনার বন্ধুরা মারামারি লাগছেন, এখন এই বন্ধু যায় হচ্ছে বড় ভাইরে বিচার দিছে যে ভাই এই এই কাহিনী, আমি তো এমআই এর পছন্দ করি, আমার বন্ধু এই করে, তারা মারামারি লাগছে, এখন কি করে দেয়। এখন এই বড় ভাই শুই না তো হচ্ছে মানে ঝগড়া থামাকে কি বড় ভাই গেছে কেপা, কারণ কি বড় ভাইয়ের এটা প্রেমিক। এখন গেছে তোগো সাহস হলো কেমনে তুই বড় ভাইয়ের বউর উপর নজর দিছস, এই এখন বড় ভাই ছোট ভাই মারামারি শুরু। তাহলে এখন কি বড় ভাই ছোট ভাই দুইটা ডিফারেন্ট স্তর, সেটা হচ্ছে আমার উলম্ব প্রণালী। অর্থাৎ যখন পাইকার খুচরা মারামারি করবে, দুইটা কিন্তু সেম স্তর না, পাইকার একটা স্তর, খুচরা একটা স্তর, তো দুইটা স্তরে ভিন্ন স্তরে উপরে নিচে যখন মারামারি হবে তখন সেটা হয়ে যাবে কি উলম্ব। বহু প্রণালী হচ্ছে আপনার ধরেন মেয়ে থাকে আপনার এলাকায়, তো এই এলাকায় আপনাদের মারামারি হচ্ছে, এখন মাইয়ার যে এলাকা আছে ওই এলাকার পোলা পাইতে হচ্ছে মাইয়ারে পছন্দ করে, এখন হচ্ছে কি দুই গ্রামে মারামারি শুরু হয়ে গেলেন, সেটা হচ্ছে বহু প্রণালী দ্বন্দ্ব। দ্যাট মিন্স এখানে ধরেন অ্যাপেক্স এরও হচ্ছে একটা বন্টন প্রণালী আছে, তাদেরও তো একটা প্রণালী আছে, বাটারও একটা প্রণালী আছে। দুই কোম্পানির যখন হচ্ছে প্রণালীতে একটা আরেকটার সাথে কনফ্লিক্ট করবে তখন সেটা হয়ে যাবে কি বহু প্রণালী দ্বন্দ্ব। বুঝতে পারছেন প্রণালী দ্বন্দ্বটা? বুঝতে পারছেন? বহু প্রণালী দ্বন্দ্বটা তো হচ্ছে তাহলে উৎপাদক আর উৎপাদক, এই দুইয়ের মধ্যে দ্বন্দ্ব, উৎপাদক এবং হ্যাঁ, মানে উৎপাদকের মধ্যে। দুইটা ডিফারেন্ট কোম্পানি থাকবে, দুইটা জি জি ডিফারেন্ট কোম্পানির সাথে হচ্ছে মারামারি হচ্ছে, জি ঠিক আছে? আচ্ছা। ওকে, তো এরপরে আমাদের প্রণালী দ্বন্দ্বর পরে দ্বন্দ্ব যেমন থাকতে পারে, মারামারি যেমন থাকতে পারে, ঠিক সেরকম ভাবে আমরা মিলে দিলে একসাথেও থাকতে পারি। একসাথে যখন থাকতেছি সেটাকে হচ্ছে হইতে পারে আনুভূমিক, উলম্ব বা বহুমুখী। তো ঠিক আছে, তো আনুভূমিকের ব্যাপারটা হচ্ছে যে সেম লেভেলের যারা তারা একসাথে হয়ে যাবে, সেম লেভেলে যারা আছি, যেমন হচ্ছে পেঁয়াজের কারবারে জিনিসটা দেখা যায় যে পেঁয়াজের যারা কারবারি আছে সব কারবাররা এক হয়ে দাম বাড়ায় দেয়, তার মানে কি এখানে হচ্ছে কি আনুভূমিক, মানে সেম লেভেলে যারা আছেন, অর্থাৎ সকল উৎপাদক যখন এক হয়ে যাবে, সকল পাইকার যখন একসাথে হয়ে যাবে, সকল খুচরা ব্যবসায়ী যখন এক হয়ে যাবে, তখন সেটা হচ্ছে কি আনুভূমিক। উলম্বটা হচ্ছে আপনার যে প্রণালীটা আছে সেই প্রণালীর বিভিন্ন স্তর, অর্থাৎ উপরে নিচের স্তর মিলে যখন এক হয়ে যাবে, অর্থাৎ পাইকারি এবং খুচরা তারা যখন একসাথে হয়ে যাবে তখন সেটা হচ্ছে কি উলম্ব। কথা বুঝাইতে পারছি? যখন দুইটা ভিন্ন স্তর এক হয়ে যাবে তখন সেটা হচ্ছে কি উলম্ব। আর বহুমুখী হচ্ছে আপনার মানে নিজের কোম্পানির সাথে তো আছেন, বাইরের আরো যত কিছু আছে তাদের সাথেও, যেমন ধরেন আপনি একটা প্রোডাক্টের সাপ্লাই চেনে আছেন, কেমন ধরেন একটা প্রোডাক্ট, যেমন কি দিয়ে উদাহরণ দেব, যেমন ধরেন নাবানা ফার্নিচার বা হচ্ছে আরো কোন নাম আছে ফার্নিচার, বাংলাদেশের মধ্যে ফার্নিচারের মধ্যে অটোবি, সে ফর এক্সাম্পল অটোবি নাম শুনছেন না সবাই? জি জি ওকে, তো অটোবি কোম্পানি ধরেন এই তার যে সাপ্লাই চেইন আছে তার সাথে করলো, মানে হচ্ছে যে কাঠমিস্ত্রি আছে তার সাথে মানে একসাথে হইলো, তারপর মার্কেটে যে সেলসম্যান আছে তাদের সাথে একসাথে হইলো, তো এরা কিন্তু এক সাপ্লাই চেইন আসলো।
কিন্তু অটোপি যে যখন কোনো মিডিয়া পার্সনের সাথে একসাথে হচ্ছে, মিডিয়া কোম্পানি কারা, তা হচ্ছে ধরেন কি বলবো অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে, তাদের সাথে যখন একসাথে হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে বহুমুখী বাজারজাতকরণ পদ্ধতি। কথা বুঝতে পারছি? যে আপনার নিজে তো আছে, বাইরের মানে সবাইরে মিলে দিলে একসাথে করে যখন চলবেন তখন সেটা হয়ে যাচ্ছে বহুমুখী বাজারজাতকরণ পদ্ধতি। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো এরপরে হচ্ছে চ্যাপ্টার 2 ইউনিট 3 সবার লাস্ট। এর এগুলি কোশ্চেন দেখানো হয় না যে কিভাবে কোশ্চেন আসতে পারে, তো আমরা দেখি কিভাবে কোশ্চেন আসতে পারে। কই কই ওকে, সো এখন দেখেন এখানে বেশি দেয় নাই। প্রথমে দেখেন এখানে দিচ্ছে যে মধ্যস্থ ব্যবসায়ীরা নিম্নে কোন উপযুক্তি সৃষ্টি করে, মধ্যস্থ ব্যবসায়ীরা রূপগত উপযোগ সৃষ্টি করে। আচ্ছা, এখানে যে উদাহরণগুলি দিছে, মানে এখানে কোশ্চেন যে কিভাবে দিছে, রূপগত উপযোগ, হ্যাঁ রূপগত উপযোগ মধ্যস্থ ব্যবসায়ীরা করতে পারে, পাইকারি ব্যবসা খুচরা ব্যবসা হয়তো বা তারা ভাইয়া কোনো ভাইয়া ভ্যারিয়েশন আনতে পারে। প্রশ্ন, মধ্যস্থ ব্যবসায়ীরা নিজের কোন উপযুক্তি সৃষ্টি ও করে সরি, না। আল্লাহ আল্লাহ, জি করে জি না করে না, আচ্ছা সরি, করে না, এর জন্য হচ্ছে তো ভাইয়া কালগত সত্যগত প্রচারগত। তো কালগত প্রচারগত সত্যগত, কালগত কিভাবে করে, মধ্যস্থ ব্যবসায়ীরা কিন্তু সংরক্ষণ করে, প্রোডাক্টটা সংরক্ষণ করে। তারপর হচ্ছে প্রচারগত, তো বিজ্ঞাপন মিডলম্যান দিয়ে, কিছু বিজ্ঞাপন দিয়ে কিছু কিছু। তারপর হচ্ছে সত্যগত, ক্রয় বিক্রয়ের বিক্রয় মাধ্যমে। ক্রয় বিক্রয়। তো জি রূপগত উপযোগ করে না, রূপগত উপযোগ কে করে, রূপগত উপযোগটা করে মূলত উৎপাদক, মানে এটা করে হচ্ছে মূলত উৎপাদক। জি জি তারপর হচ্ছে আহ নিচের যেমন ধরেন 7 নাম্বার কোশ্চেনটা দেখেন যে নিচের কোনটি মধ্যস্থ ব্যবসায়ী পণ্যের মালিকানা গ্রহণ করে, বিক্রয় প্রতিনিধি, বীমা কোম্পানি, পাইকারি, তারপর হচ্ছে পরিবেশক, যে জিনিসগুলো এখন আমরা শিখবো। তারপর হচ্ছে কে প্রতিনিধি ব্যবসায়ী, এই জিনিসগুলো আমরা দেখবো। তো এখানে মূলত ওই স্পেসিফিক জিনিসগুলি দেওয়া নাই, বাট রিলেট করে সবকিছু দেওয়া আছে। তারপর এখানে ওইরকম ভাবে বিক্রয় আইন টাইন এগুলি কিছু এখানে দেওয়া নেই, ওনাদের শীট ওইখান থেকে দেখাচ্ছি। তো এই যে যেই কোশ্চেন গুলো আমি বলছি না, এইভাবে কোশ্চেন আসবে মূলত, যে প্রথম স্তরে কে থাকে, শেষ স্তরে কে থাকে, তারপর হচ্ছে পাইকার এবং হচ্ছে ভোক্তার মাঝখানে সেতু বন্ধন কে তৈরি করে, বা বন্টন প্রণালী কাকে বলে, সাধারণত এইভাবে হচ্ছে কোশ্চেন গুলি আসবে। ঠিক আছে, তো এখন হচ্ছে ওই যে কোশ্চেন গুলি দেখছেন সেই কোশ্চেন গুলি মূলত যেই টপিকে ছিল সেটা হচ্ছে এটা, যে মধ্যস্থ ব্যবসায়ী। তো এই মধ্যস্থ ব্যবসায়ীটাকে মূলত হচ্ছে 3টা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মার্চেন্ট, একটা হচ্ছে প্রতিনিধিত্ব, আর একটা হচ্ছে কি কার্যভিত্তিক। তো এইখান থেকে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে, যেটা অলরেডি দেখেও আসছেন, যে এখান থেকে কোশ্চেন আসছে নিচের কোনটি কার্যভিত্তিক মধ্যস্থতা ব্যবসায়ী প্রতিষ্ঠান, নিচের কোনটি প্রতিনিধিত্বমূলক মধ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান, নিচের কোনটি মার্চেন্ট মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান। তো কোনটার আন্ডারে কোনটা আসতেছে এই জিনিসটা আপনাকে জানা ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছি? তারপর হচ্ছে যে এই যে ভাগগুলি আছে না, এই সংজ্ঞাগুলি আমরা পরবর্তীতে পাইকারি এবং খুচরাতে যখন যাব তখন সংজ্ঞাগুলি আরো ইনডেপথ আমরা পড়বো। তো এই লেকচারের জন্য শুধুমাত্র আপনারা পড়বেন কি, যে মার্চেন্টের আন্ডারে কোনটা আসে, প্রতিনিধিত্বের আন্ডারে কোনটা আসে, কার্যভিত্তিকের আন্ডারে কোনটা আসে। তো মার্চেন্টের ক্ষেত্রে যদি বলি পাইকার খুচরা ব্যবসায়ী, তো পাইকার কাকে বলে, খুচরা ব্যবসায়ী কাকে বলে, এই জিনিস কি আপনাদের পড়ানোর দরকার আছে? বলেন। না। পাইকার কাকে বলে, খুচরা কাকে বলে, আই গেস হচ্ছে খুব ভালো করে আপনি জানেন। তো এই জি যে জি প্রতিনিধিত্বগুলি, এই জিনিসগুলো হচ্ছে পাইকার এবং খুচরার সাথে রিলেটেড, স্পেশালি রিলেটেড হচ্ছে পাইকারি ব্যবসায়। তো পাইকারি ব্যবসায় আমরা যখন পড়বো তখন ইন ডেপথ আমরা এই জিনিসগুলি পড়বো। তো জাস্ট আপনি এখান থেকে এই জিনিসটা জাস্ট মুখস্থ রাখবেন যে প্রতিনিধিত্বগুলো মূলক কোনটা। আচ্ছা, এবং মার্চেন্ট মূলত যে জিনিসটা বলি, মার্চেন্ট মধ্যস্থ ব্যবসায়ী কারা, মার্চেন্ট মধ্যস্থ ব্যবসায়ী হচ্ছে এরা মূলত করে কি, ব্যবসায় ইনভেস্টমেন্ট করে, অর্থাৎ মূলধন বিনিয়োগ করবে এবং হচ্ছে পণ্যের মালিকানা গ্রহণ করে, বুঝছেন, পণ্যের মালিকানা গ্রহণ করে রিস্ক গ্রহণ করে বিজনেস করে, সেটা হচ্ছে কি মার্চেন্ট মধ্যস্থ ব্যবসায়ী। প্রতিনিধিত্ব এরা না আপনার হচ্ছে কোনো মূলধন টুলধন বিনিয়োগ করতে চাষ হচ্ছে একটা মিডল পার্সন, একজনের কাছ থেকে নিয়ে আরেকজনকে দিয়ে দেয় এবং তার জন্য হচ্ছে সার্টেন একটা প্রফিট তারা হচ্ছে অ্যাসিওর করে, তারা প্রতিনিধিত্বমূলক। আর সবার লাস্টে হচ্ছে কার্যভিত্তিক। কার্যভিত্তিক হচ্ছে আপনি যে এই যে প্রোডাক্টটা এক জায়গায় থেকে নিয়ে আরেক জায়গায় দিবেন, আপনি যে মধ্যস্থতা কারবার আছেন, তো এই কাজটা করার জন্য না আপনার কিছু এক্সট্রা হেল্প দরকার হবে। কেমন? যেমন ধরেন এখানে দিচ্ছে ব্যাংক, বীমা।
তো ব্যাংক বিমার ক্ষেত্রে যদি বলি, ধরেন আপনি বাইরের দেশে একটা প্রোডাক্ট পাঠাতেন, অর্থাৎ বাংলাদেশে একটা প্রোডাক্ট প্রডিউস করেন, সেই প্রোডাক্টটা আপনি ধরেন চায়নাতে বা আমেরিকাতে হচ্ছে পাঠাতে চান, তাহলে ওই দেশের সাথে পাঠাতে হলে অবশ্যই আপনাকে ব্যাংক এর একটা দরকার হবে, কারণ ব্যাংক যদি না থাকে আপনি তো টাকাটা লেনদেন করতে পারবেন না, পারবেন? তো এই কাজটা করার জন্য আপনাকে ব্যাংক একটা হেল্প করতেছে। তারপর ধরেন বিমা। তো ধরেন এই প্রোডাক্টটা আপনি সমুদ্র পথে পাঠাচ্ছেন, তো সমুদ্র পথে পাঠাইতে গেলে সেইখানে তো রিস্ক থাকে যে প্রোডাক্টটা নষ্ট হয়ে যেতে পারে, ঘূর্ণিঝড়ের কারণে হচ্ছে সমস্যা হতে পারে। তো ওই রিস্কটা কিভাবে মিনিমাইজ করবেন? করবেন হচ্ছে বিমার মাধ্যমে। তো ভিত্তিক প্রতিষ্ঠান সাপ্লাইয়ের কাজটা আপনাকে ঠিক মতো করার জন্য এক্সট্রা অ্যাডিশনাল হেল্প দিবে। কোনটা? কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়। তো এই ছিল মূলত হচ্ছে আজকের লেকচার, এবং হচ্ছে যে সংখ্যা নির্ধারণ, এটা আসলে জানার দরকার নাই। ব্যাপক মানে হচ্ছে অনেক নিবেন, সীমিত মানে হচ্ছে হাতে গোনা নিবেন, নির্বাচিত মানে হচ্ছে আরো কম, এটা আপনাদের একদম জানারই দরকার নেই। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনাদের জাস্ট মধ্যস্থ ব্যবসায় এইটুক জানলেই হবে। ওকে, তো এই ছিল মূলত আজকের লেকচার। তো কোন টপিক বুঝেন নাই বা কারো কিছু কি বলার আছে বলেন। স্যার আমার মানে এই টপিক বাদে অন্য কোনো প্রশ্ন হয়ে হ্যাঁ গেছে হ্যাঁ, স্যার। শিওর, প্লিজ বলেন। ভিত্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে, স্যার মানে সংজ্ঞাটা স্যার একটু বুঝিয়ে দেন স্যার। আচ্ছা, বিজ্ঞাপনের মধ্যে তো এখনো যাই নাই। নৈর্ব্যক্তিক ব্যাপারটা হচ্ছে যে কোনো কি বুঝাবো আপনাকে, এটা আরো কিভাবে বুঝায় যায়, এক্সাক্ট সংজ্ঞাটা আপনাকে কিভাবে বুঝাই, দাঁড়ান। আচ্ছা, এক্সাক্ট কোশ্চেনটা করছেন, এক্সাক্ট ওয়ার্ডটা আমি আপনাকে পরবর্তীতে ডিফাইন করে পরবর্তী ক্লাস থেকে মনে পড়ছে। আপনার এই ডিফাইনের নৈর্ব্যক্তিক মনে আছে কি? জি জি জি। ওকে, ঠিক আছে। তো ওই জিনিসটা বলে দিই, নৈর্ব্যক্তিক এটা রেখে দেন, এটা আমি নেক্সট ক্লাসে আপনাদের বলে দিব। ওকে, সো আচ্ছা স্যার। ওকে, সো ফার্স্ট অফ অল যদি আসি, আমাদের হচ্ছে কি মিশন এবং হচ্ছে ভিশন। তো ভিশনটা হচ্ছে একটা লং টাইম প্ল্যান, অর্থাৎ আপনি 10 বছর পরে যে নিজেকে কোন জায়গায় দেখতে চাচ্ছেন সেইটা হচ্ছে আপনার ভিশন। সো আপনি ওই 10 বছরে যাওয়ার জন্য বা ওই জায়গায় যাওয়ার জন্য এই যে 10 বছরের মধ্যে তো আপনাকে কিছু কাজ করতে হবে। যেমন আপনি চান আপকামিং 5 বছর পরে আপনি একটা বিসিএস ক্যাডার হবেন বা পুলিশের এসপি হবেন। তো ওই পুলিশের এসপি হওয়ার জন্য মাঝখানে তো আপনার পড়াশোনা করতে হবে, ভালো ইউনিভার্সিটি চান্স পাইতে হবে, বিসিএস এ চান্স পাইতে হবে, তারপর যেহেতু আপনি এসপি হবেন, তাই না? তো 5 বছর পরে যে এসপি হতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার ভিশন। এবং এই যে 5 বছরের মাঝখানে যে রোড ম্যাপটা আছে বা আপনি কিছু যে করবেন সেই জিনিসটা হচ্ছে কি আপনার মিশন। বুঝতে পারছেন ভিশন এবং মিশনের পার্থক্য? জি জি। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে আমার গোল বা অবজেক্টিভের মধ্যে পার্থক্য বা লক্ষ্য বা উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কি? তো লক্ষ্য এবং উদ্দেশ্য সর্ট অফ হচ্ছে এই যে মিশন ভিশন বললাম সর্ট অফ সেম, বাট মেইন ডিফারেন্সটা হচ্ছে এটা নিউমেরিক্যাল, অর্থাৎ আপনি সংখ্যাতে প্রকাশ করতে পারবেন। কেমন? গোলটা হচ্ছে একটা লং টাইম প্ল্যান এবং অবজেক্টিভটা হচ্ছে শর্ট টাইম প্ল্যান, অর্থাৎ ছোট ছোট সময় কিভাবে করবেন। সে ফর এক্সাম্পল আপনার গোল হচ্ছে 1 বছরে অর্থাৎ 2021 সালের শেষে আমার প্রফিট হবে 2 কোটি টাকা। আমার গোল হচ্ছে কি একটা বছর শেষে আমার প্রফিট হবে 2 কোটি টাকা, এটা হচ্ছে কি আমার গোল। এখন এই 2 কোটি টাকা প্রফিট করার জন্য আপনি কি হবে? আপনার ধরেন খরচ কমাতে হবে। এখন খরচ কিভাবে কমাবেন? আপনি চাচ্ছেন যে আমার প্রমোশনাল যে অ্যাক্টিভিটিস আছে সেই প্রমোশনাল অ্যাক্টিভিটিস আমি এত পার্সেন্ট কমাই দেবো, সেটা হচ্ছে আপনার অবজেক্টিভ। তারপর হচ্ছে আমি বিক্রয় এত পার্সেন্ট বাড়াই দেবো, সেটা হচ্ছে আপনার একটা অবজেক্টিভ। অর্থাৎ আলটিমেট ওই 2 কোটি টাকা প্রফিটটাকে অ্যাচিভ করার জন্য, ওই গোলটাকে অ্যাচিভ করার জন্য আপনি ছোট ছোট অবজেক্টিভ হচ্ছে ক্রিয়েট করতেছেন। বুঝতে পারছেন এখন গোল এবং অবজেক্টিভের পার্থক্য? জি জি ভাই, আমার এখন একটা প্রশ্ন হচ্ছে ভাই, আমরা মার্কেটিং ফার্স্ট পেপারটাকে কতটুকু গুরুত্ব দিব আসলে? 100%, যদি বলি 150%। প্রথম পত্র কি? প্রথম পত্র কি উৎপাদন ছিল না নাকি জি জি, বিপণন? প্রথম ও উৎপাদন। আচ্ছা, সরি, উৎপাদনের ক্ষেত্রে বেশি দিবেন না।
উৎপাদনের জি ক্ষেত্রে সেটাই। বেশি দিবেন না, সরি বিপণন, যেটা বিপণনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফোকাস দেবেন। কেননা ভাই লাস্ট 4 থেকে 5 বছর ঢাকা ইউনিভার্সিটিতে দ্বিতীয় পত্র থেকে বিপণন থেকেই কোয়েশ্চেন গুলো আসছে। লাস্ট 4-5 বছর ধরে না, বিপণন মানেই হচ্ছে শুধুমাত্র আপনাদের সেকেন্ড পার্ট। ও জি জি জি। বিপণন আর মানে ভাইয়া হচ্ছে সেকেন্ড পার্ট। সো বাইরের ইউনিভার্সিটিতে কিন্তু মার্কেটিং কোনো সাবজেক্ট থাকে না, সো জি তারা জি ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন করে। সো ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ওই মার্কেটিং ফার্স্ট পার্ট থেকে টুকটাক কিছু কোশ্চেন আসে। জি 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 তো এর জন্য আমরা ফার্স্ট পার্ট থেকে শুধুমাত্র বেসিক কিছু যে কনসেপ্ট গুলি আছে সেই কনসেপ্ট গুলি নিয়ে আমরা পড়াশোনা করব, ঠিক আছে? আচ্ছা স্যার। ইয়েস বলেন। স্যার বলেন, স্যার শুনতেছি। দ্বিমুখী যোগাযোগ আর একমুখী, স্যার দ্বিমুখী এগুলো তো যোগাযোগ আর এক যোগাযোগের মধ্যে পার্থক্য কি স্যার? আচ্ছা, একমুখী যোগাযোগ হচ্ছে লাইভ ক্লাস। আর যেমন এই যে কোচিং এ আমার যে ভিডিওগুলি দেখছেন সেগুলি হচ্ছে একমুখী যোগাযোগ, মানে আমি জাস্ট বলেই যাচ্ছি, আপনি কিন্তু বিপরীত কিছু বলতে পারতেছেন, এটা হচ্ছে একমুখী যোগাযোগ। জি জি দ্বিমুখী হ্যাঁ। যোগাযোগ হচ্ছে এই যে আমি এখন আপনার সাথে যেটা বলতেছি, আমি এটা বলতেছি, আপনি একটা বলতেছেন, অর্থাৎ দুই ওয়ে থেকে কমিউনিকেশন হচ্ছে, সেটা হচ্ছে আমার দ্বিমুখী যোগাযোগ। বুঝতে পারছেন? হ্যাঁ আমার এখন একটা কথা হচ্ছে হ্যাঁ ব্যাকবোন বল। ব্যাকবোন স্কুল অথরিটির কাছে ওনারা কি আছেন? ব্যাকবোনে রাজন ভাই কি আছেন? জি রাজন ভাই আছি, জি বলেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে গত 2টা আমরা উইকলি টেস্টে মার্কেটিং থাকা সত্ত্বেও মার্কেটিং এর উপর পরীক্ষা দিতে পারিনি। আচ্ছা আমাদের মার্কেটিং আসে নাই, ফিনান্স ছিল। আচ্ছা আচ্ছা তো আচ্ছা এবার এই কি যে আমাদের মার্কেটিংটা আসবে? আমরা সেজন্য অত্যন্ত দুঃখিত যে আপনাদের মার্কেটিং থাকার পরও আপনাদেরকে ফিনান্স গেছে। এটা হচ্ছে যে আমাদের সফটওয়্যার টিমে যিনি ছিলেন প্রশ্ন মেকিং এ উনি একটু ভুল করেছেন, যে আপনারা অপশনাল তো মার্কেটিং দিয়েছেন, উনি অপশনাল যেটা দিয়েছেন ওইটা বাদ দিয়ে বাকি 5টা থেকে প্রশ্ন করেছেন। তার মানে হচ্ছে যে আপনাদের 6টা সাবজেক্ট, এর ক্ষেত্রে মার্কেটিং উনি বাদ দিয়ে দিয়েছেন, দেন হচ্ছে যে আপনার বাকি 5টা থেকে প্রশ্ন করছেন। এই ভুলটা এই কারণে হয়েছে। ইনশাআল্লাহ আশা করি যে আপনাদের আগামী পরশুদিনের পরীক্ষায় এই ধরনের কোনো সমস্যা হবে না। আর কোনো প্রশ্ন আচ্ছা আছে আচ্ছা আপনার? ধন্যবাদ। ওকে ধন্যবাদ। জি না জি না। ওকে, লাভলি হাত তুলে আছেন। ইয়েস লাভলি বলেন। ভাইয়া উলম্ব প্রণালীর দ্বন্দ্বটা যদি আরেকবার বলেন। আচ্ছা, উলম্বর ব্যাপারটা হচ্ছে ছোট এবং বড় মিলে মারামারি, বা হচ্ছে দুইটা ডিফারেন্ট স্তরে মারামারি। যেমন পাইকার এবং খুচরা দুইটা কি সেম স্তর? না, খুচরা এবং পাইকার কিন্তু দুইটা আলাদা আলাদা ব্যক্তি। তো ওদের মাঝখানে যখন দ্বন্দ্বটা হবে তখন সেটা হয়ে যাবে উলম্ব দ্বন্দ্ব। বুঝতে পারছেন সাবলি? জি ভাইয়া। ওকে। ভাইয়া আমাদের নেক্সট ক্লাসটাও কি আপনি নেবেন? এটা তো আসলে আপনাদের উপর ডিপেন্ড করে, যে একজন অলরেডি ক্লাস নিয়েছে, আমিও নিয়েছি। তো মূলত হচ্ছে আপনারা কার ক্লাসটা ভালো লেগেছে বা আপনাদের কার ক্লাসটা বেশি প্রয়োজন মনে জি করছেন, স্যার বুঝতে আপনি পারছি। যাকে বলবেন সেই হচ্ছে ক্লাস নেবে। যদি মনে করেন যে উনি ক্লাস নেবে, ডেফিনেটলি উনি ক্লাস নেবে, সেটা আপনার যদি প্রশাসন যদি আমাদের বলার সুযোগ দেওয়া হয় যে কাকে আমরা মানে চাই, আমার মনে হয় যে আপনি নিলে হয়তো বেটার হতো, কারণ আমি লাস্ট ক্লাসটা অল্প একটু করছি, পুরোটা করি নাই। যে ওকে ক্লাস সম্পূর্ণ করছি, ফার্স্ট ক্লাসটা সম্পূর্ণ করছি। তো আপনাকে দিলে একটু সুবিধা হতো, এটা এখন ওকে। তাদের উপর আর না কি। হ্যাঁ ওকে ঠিক আছে, আমি চেষ্টা করবো ডেফিনেটলি নেওয়ার। লাস্ট আপনাদের ক্লাসে হচ্ছে কি একটু আমি একটু একটু তুহিন ভাই, এখানে হচ্ছে যে গত লাস্ট ক্লাসটা তুহিন ভাইকে নেওয়ার জন্যই বলা হয়েছে, কিন্তু তুহিন ভাই হচ্ছে উনি নিজে আমাদের টাইম দিতে পারে নাই। এটা হচ্ছে তুহিন ভাইয়ের ফল্ট, এটা আমাদের গাড়ে চাপাইলে হবে না ভাই। আপনারা একটু তুহিন ভাইকে না বলবেন, আমি কারণ আমি 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 আপনাকে আমি জি 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 দোষটা আমাদের গাড়ে চাপালে ওকে। হবে না। জি না ডেফিনেটলি হবে না, এটা আমি স্বীকার করে নিচ্ছি। আমি এটা বলে দিয়েছিলাম যে এটা হচ্ছে মানে লাস্ট উইকে মানে যে কারণেই হোক, মানে আমার হচ্ছে একটা ফ্রেন্ডের হচ্ছে বিয়ে ছিল। তো এটা খুবই ক্লোজ ফ্রেন্ডের খুব বিয়ে ছিল, তো আমাকে হচ্ছে ঢাকা থেকে বরিশালে মুভ করতেছে। তো আমার বাকি যে 6-7টা ব্রাঞ্চ ছিল আমি সবগুলিতে হচ্ছে আমি ক্লাসটা অফ রাখছি। তো আমি রাজন ভাইকে বলেছিলাম যে এই ক্লাসটা অফ রাখেন, আমি সামনের সপ্তাহ থেকে লেকচার 2 থেকে স্টার্ট করবো। তো পরবর্তীতে উনি অফ না রেখে একটা ব্যাকআপ প্রক্সি টিচার আপনাকে দিচ্ছে, ঠিক আছে? তো প্রক্সি টিচার এর জন্য হচ্ছে উনি ওই ক্লাসটা নিয়েছে, ওইটা ওনাদের ব্যাকবোনে কোনো দোষ নেই, আমি টাইম দিতে পারিনি, এর জন্য হচ্ছে মূলত ওনারা নিয়েছে, ঠিক আছে? তো যেহেতু মনে করছেন যে আমি নিলে ভালো হয়, ডেফিনেটলি আমিই নিব ইনশাআল্লাহ, আশা করি। তো আমার যদি কোনো কারণে প্রবলেম হয়, ইনডেক্ট হচ্ছে ওই প্রক্সি টিচার হচ্ছে ক্লাস নেয় আর কি। আচ্ছা আচ্ছা স্যার ধন্যবাদ। ওকে তাহলে বাকি কাজ ক্লাসগুলো স্যার আপনি নিতে পারবেন স্যার। আচ্ছা আমরা তাহলে আজকে এখানেই ইনশাআল্লাহ শেষ করতে পারি তুহিন ইনশাআল্লাহ। ভাই। তো ইনশাআল্লাহ সবাই ইয়েস, পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, যাতে আগামী হোপফুলি পরশুদিনের স্টুডেন্টের যদি আর কিছু বলার না থাকে, স্টুডেন্ট যদি আর কারো কিছু বলার না থাকে তাহলে স্যার আমার একটা কিছু বলার ছিল। আচ্ছা ঠিক আছে রাজন ভাই, বলেন। আমি একটু কথা বলি, পোলাপাইন মানুষ তো ওদের সাথে একটু কথাবার্তা বলি আচ্ছা না, আচ্ছা আচ্ছা আপনি পোলাপাইন বলতে বলে যে আমি শেষ করে নিজেও দেন। পোলাপাইন হ্যাঁ টোলাপাইন। তুহিন ভাই
আপনি বলে শেষ Yes. করে দেন, দেন আমি হচ্ছে মিটিং এন্ড করে দিব। ওকে ওকে ঠিক আছে, সমস্যা নেই। তো সবার কাছে বলতেছি, আমি কিন্তু মানে প্রথম দিনই বলছি আমি স্টুডেন্টদের সাথে একটু কথাবার্তা বলতে খুব ভালো লাগে, বিকজ যদি অফলাইন ক্লাস হতো আপনাদের একটু চেহারা দেখতাম আপনাদের সাথে ফেস টু ফেস, তো তখন তো অনেক দুষ্টুমি হতো, কথা তো আপনার সাথেই করতো। So, এবং আরো হচ্ছে ব্যাপারটা হচ্ছে যখন আপনার ওয়েতে আমি আপনাদের সাথে ক্লাস নেই না, জাস্ট আপনারা পড়েই যাবেন, বাট ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য জাস্ট আপনার কিন্তু পড়লেই হবে না, আপনার অনেক অনেক গাইডলাইন দরকার হয়। তো আপনার সাথে, আপনি যদি আমার সাথে ফ্রি না হন না, তাহলে ওই গাইডলাইন গুলো আপনার কাছ থেকে নিতে পারবে না, বা হচ্ছে কোনো টিচার আপনাকে খেয়ে এসে নিজে থেকে আপনাকে ওই গাইডলাইন গুলি দিবে না। ঠিক আছে, তো এর জন্য মনে করি যে যতটা আমার সাথে ক্লোজ হইতে পারবেন ততটা আপনার জন্য বেনিফিট। অন্তত আমি চেষ্টা করবো কথা বলে। ইয়েস কৃষ্ণা, আপনি কিছু বলতে চাচ্ছেন প্লিজ? স্যার ওই যে আপনি বলছিলেন একটা দিবেন সাজেশন, যদি মানে কবে নাগাদ পেতে পারি? এইটা রাজন ভাইকে আমি হচ্ছে রাজন ভাইকে বললে রাজন ভাই বইগুলি কালেক্ট করে আপনার কাছে পাঠিয়ে দিবে বা ব্যবস্থা করে দিবে। এটা রাজন ভাইয়ের সাথে কথা বলেন। মানে স্যার আমি তো বই কিনি না এখন, আপনি বলছেন যারা বই কিনে নেয় তাদের জন্য একটা। হ্যাঁ, তাহলে ওই যে রাজন ভাইয়ের কাছে কথা বলে, ওনার কাছে নাম্বার টাম্বার দেওয়া আছে ওই লোকের, মানে ওনাকে ফোন দিয়ে বললে আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন না কেন উনি কুরিয়ার করে দিবেন। ও আচ্ছা ঠিক আছে, আপনার ওনার কাছ থেকে নাম্বারটা কালেক্ট করে নিন। এবং হচ্ছে যদি মার্কেটিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করে, তাহলে হচ্ছে ওই আমার তো নাম জানেন, আমার নাম দিয়ে সার্চ করলে হচ্ছে ফেসবুকে পেয়ে যাবেন। তো ফেসবুকে যে কোনো প্রবলেম ফেস হলে, যদি ফেসবুক তো চালানি হোপফুলি, মেসেজে নক দিয়ে রাখলে যে ভাই আমার এই প্রবলেমটা হচ্ছে, তো আমি যখনই ফ্রি থাকি, ফ্রি হয়ে আমি আপনার প্রবলেমটা সলভ করে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে ফেসবুকে স্যার আপনার আইডিটার নাম? তারেক হাসান তুহিন। স্যার আইডির নাম আর কি স্যার আপনার? আর কিছুই নেই, যে নাম যেটা দেখতেছেন স্ক্রিনে বা হচ্ছে পার্টিসিপেন্ট, আমার যে নামটা দেখতেছেন এই নাম দিয়ে সার্চ করলে হচ্ছে পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো হোপফুলি আর কারো কোনো কিছু বলার নাই। সো এই ক্লাসে থাকেন, নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে স্যার আল্লাহ হাফেজ। বাকি ঠিক আছে, ক্লাসগুলো স্যার আপনি নিয়েন স্যার। ওকে আল্লাহ হাফেজ, সবাই ভালো ইনশাআল্লাহ থাকবেন। হোপফুলি নিব, আজকের অবশ্যই মতো ইনশাআল্লাহ নিব। এখানেই শেষ, ইনশাআল্লাহ দেখা ওকে, হবে আল্লাহ নেক্সট। হাফেজ, বাই বাই। জি স্যার।